নমস্কার সকলকে, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে স্কেটেলসের আরও নতুন একটা গল্পে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাকে এই মুহূর্তে তোমরা যারা শুনছো, তোমাদের মধ্যে যারা আমার স্কেটেলস পরিবারের পুরনো সদস্য, তোমরা কিন্তু এক্ষুনি অবশ্যই আজকের গল্পের ভিডিওটাকে লাইক করো, এবং যারা নতুন সদস্যরা রয়েছো, মানে প্রথমবারের জন্য আমার চ্যানেলের গল্প শুনছো, তোমরা কিন্তু এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। স্কেটেলসে আজকে তোমরা শুনবে সাগর ঘোষের কলমে রণজিতের অ্যাডভেঞ্চার সিরিজের গল্প সপ্তডিঙার গুপ্তধন। প্রসঙ্গত তোমাদের বলে রাখি যে রণজিতের অ্যাডভেঞ্চার সিরিজের প্রথম গল্প জয়াদিত্যের গুপ্তধন কিন্তু আমি এর আগে স্কেটেলসে তোমাদের শুনিয়েছি। গল্পটা যদি এখনও তোমরা না শুনে থাকো, তাহলে ডেসক্রিপশনে এবং উপরে দেওয়া আই বাটনে আমি গল্পটার লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা অবশ্যই কিন্তু ওখান থেকে শুনে নাও। আজকের গল্প শুরু করার আগে স্কেটেলসের এর আগের গল্পে তোমরা যে কমেন্টগুলো করেছিলে আমি সেগুলো একটু পড়ছি। দেবাশিস রায় লিখছে, শ্রীরূপদা আমি তোমার বিগ ফ্যান, আমি দেবাশিস রয়, চেন্নাই থেকে শুনছি, দারুণ লাগলো গল্পটা। মেহেদি রাফি লিখছে, হাই শ্রীরূপদা, নমস্কার, আমি তোমার প্রত্যেকটা গল্পই রোজ শুনি, তবে সবসময় কমেন্ট করার সময় হয়ে ওঠে না, আমি বাংলাদেশ থেকে শুনছি। নীলাদ্রি বাচ্চার লিখছে, ভূতের রাজা যদি আমাকে দেখা দিয়ে বলতেন তোমাকে যে 3টে বর দেব, কি চাও, আমি 3টেতেই বলতাম তিনি যেন পৃথিবীতে ভূত পেতনি সৃষ্টি করে দেন। আমার মনে হয় রাইটার্সরা এই সমস্ত গল্পগুলো লেখেন বার্নিং ইস্যুস নিয়ে। একটা ধর্ষণের কেস ধামাচাপা পড়তে না পড়তেই আর একটা হয়ে যায়, আর দিনকে দিন তো তা ক্রমবর্ধমান। থ্যাঙ্কস শ্রীরূপদা এরকম ধরনের গল্পগুলো পডকাস্টে শোনানোর জন্য। শুনে ভালো লাগে যে এন্ডিংয়ে দোষীরা সাজা পায়, কিন্তু বর্তমান আইনি ব্যবস্থা তো ধর্ষক, চোর, ডাকাতদের সাজা দিতে অপরাগ। আর বেশি কিছু বলবো না, অনেক কিছুই বলে ফেললাম, তবে আমার যেটা মনে হয়েছে এই গল্পটার পর সেটাই তোমার সঙ্গে শেয়ার করলাম। যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। একদম সঠিক কথাই বলেছ নীলাদ্রি। একটা খুব প্রচলিত প্রবাদ আছে, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। তোমরা অডিও ড্রামা বলো, থিয়েটার বলো বা সিনেমা বলো, যাই বলো না কেন, এগুলো তো সবই ফিকশনাল হয়, মানে পুরোটাই একটা মিথ্যা, কিন্তু সেই মিথ্যার যে বুনিয়াদ সেটা কিন্তু সত্যি হয়। বিভিন্ন মানুষদের জীবনে দেখা বা ঘটা বিভিন্ন বাস্তব ঘটনা অনুপ্রেরণা হিসেবে অনেক সময় গল্পে উঠে আসে। সেটা যে এই গল্পটা শুনে তুমি বুঝতে পেরেছো, সেটা জেনে আমার খুব ভালো লাগলো। নীলাদ্রির মতন তোমরা বাকিরাও যারা আমার গল্প শোনো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে এইভাবে তোমাদের মতামত শেয়ার করো। আমার নিজেরও তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। আমার আজকের এই গল্পটা এখন তোমরা কে কোথা থেকে শুনছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার জেনে খুব ভালো লাগে যে তোমরা কে কোথা থেকে আমার গল্প শোনো। শুরু করছি স্কেটেলসের আজকের গল্প সাগর ঘোষের কলমে সপ্তডিঙার গুপ্তধন। নমস্কার, আমি রণজিৎ সেন। আমাকে কি আপনাদের মনে আছে? সেই যে আমার বন্ধু কৌশিক রায়ের কথায় আগ্রহী হয়ে অহলধারায় গুপ্তধন খুঁজতে গিয়েছিলাম। আপনাদের তো সে কাহিনী আগেই বলেছি। সেই অভিশপ্ত গুপ্তধন খুঁজতে গিয়ে কৌশিকের সাথে আমার আরও বন্ধুদের আমি হারিয়েছিলাম। আজ প্রায় 1 বছর হতে যায় সেই ঘটনার পরে। ঠিক করেছিলাম এসব কাজ আর কখনোই করব না, কিন্তু ভাগ্যদেবীর যে কখন কি ইচ্ছে হয় তা শুধু তিনিই জানেন। আমাদের ইচ্ছেতে তার কিছুই আসে যায় না, উল্টে তার ইচ্ছেতেই আমাদের চলতে হয়। আমার প্রতিজ্ঞার কথা শুনেও হয়তো তিনি হেসে লুটোপুটি দিয়েছিলেন। তার ইচ্ছেতেই আমাকে প্রতিজ্ঞা ভঙ্গ করে আবার যেতে হয়েছে এক রোমাঞ্চকর অভিযানে। তার ইচ্ছেতেই উদ্ধার করেছি এক পৌরাণিক গুপ্তধন। গতকাল বাড়ি ফিরেছি। পুরোটা কালই লিখে ফেলার ইচ্ছে ছিল, কিন্তু শরীর সাথ দেয়নি, তাই আর লিখতে পারিনি। যাই হোক, আর কথা বাড়িয়ে কাজ নেই, বরঞ্চ ঘটনাটাই জমিয়ে লিখতে শুরু করি। ঠিক 10 দিন আগের কথা। একটা পত্রিকার প্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলাম। তা অনুষ্ঠান শেষ হলে অডিটোরিয়াম থেকে বেরোচ্ছি, এমন সময় বছর 50-এর মাঝারি উচ্চতার এক ভদ্রলোক এসে বললেন, নমস্কার, আমি আপনার লেখার একজন গুণমুগ্ধ ভক্ত। বিশেষ করে
আপনার অ্যাডভেঞ্চার গল্পগুলো। বাস্তবতার সাথে ইতিহাস আর কল্পনার এমন মিশেল সত্যিই দারুণ লাগে। এমন পরিস্থিতিতে ঠিক যা যা করা উচিত আমিও তাই করলাম। প্রথমেই একগাল হাসলাম, তারপরে বিনয়ের সাক্ষাৎ অবতার হয়ে বললাম, আরে না না, তেমন কিছুই নয়, আমি এখনো শিখছি। তাহলে তো বলতে হয় আপনি অত্যন্ত মেধাবী শিক্ষানবিশ, কি বলেন? মেধাবী কিনা জানি না, তবে আমি ওই শিক্ষানবিশই। তা আপনার নামটা কি? শশীভূষণ বন্দ্যোপাধ্যায়। আরে আপনারও তো একটা লেখাই পত্রিকায় আছে দেখলাম, মনসামঙ্গল কাব্যের ওপরে একটা প্রবন্ধ লিখেছেন তো? আগে হ্যাঁ, চেষ্টা করেছি লেখার, এই প্রথম কোনো পত্রিকায় লিখলাম। কি বলছেন? লেখাটা আমি পড়েছিলাম, কি অসাধারণ নিখুঁত রিসার্চ আপনার, দারুণ লাগছিল পড়তে। আপনি তো লেখালেখিটা পুরোদমে করতে পারেন। ইচ্ছে তো আছে, কিন্তু কাজের ফাঁকে আর হয়ে ওঠে না। ও হ্যাঁ, আপনি তো একজন পুরাণবিদ, আবার সম্পাদক মশাই বলছিলেন। হ্যাঁ, ওটাই আমার পেশা আর নেশা দুটোই। আপনি তো জ্ঞানী মানুষ, এত সহজে তো আপনাকে ছাড়া যাবে না। সম্পাদক মশাই বললেন আপনি নাকি দিল্লিতে থাকেন, তা কলকাতায় কদিন আছেন? এখন দিন কয়েক এখানে আছি। বেশ তো, কাল তাহলে আমার বাড়ি তাহলে চলে আসুন না, দুজনে মিলে একটু আড্ডা দেওয়া যাবে। আপনার কাছ থেকে পুরাণের গল্প শুনতেও আমার দারুণ লাগবে। বেশ তো, এখানে আমারও বন্ধু বান্ধব তেমন নেই, তাছাড়া আপনার মতো একজন লেখকের সাথে আড্ডা দিতে আমারও খুব ভালো লাগবে। কাল বিকেলের দিকে আসুন তাহলে। ভদ্রলোক এবারে কি যেন ভাবলেন, তারপর একটু নিচু স্বরে বললেন, সত্যি বলতে আমি আপনার সাথে আলাদাভাবে একটু কথা বলতে চাইছিলাম। অবাক হলাম, ভদ্রলোকের সাথে ওর আগে আমার কখনোই দেখা হয়নি। একেবারে অপরিচিত একজনের সাথে উনি কেন যে কথা বলতে চাইছেন সেটা জানার ইচ্ছে হলো। ভদ্রলোক আবার কিছু একটা ভেবে বললেন, কাল বিকেলে গিয়েই নয় সবটা বলছি। কথাটা শোনা মাত্র কৌশিকের কথা মনে পড়ে গেল। কিছু একটা নিয়ে মনের মধ্যে কৌতূহলের বীজ পুঁতে দিয়ে বাকিটা না বলে ও যেমন ঝুলিয়ে রাখত, এই ব্যক্তিও দেখলাম ঠিক তেমনই। কৌশিকের কথা মনে পড়ে যাওয়ায় খারাপ লাগলো, সেই সাথে ওনার ওপরে একটু রাগও হলো, কিন্তু সেই ভাবটা চেপে বললাম, আচ্ছা তাই হোক। এরপরে একে অপরকে বিদায় জানিয়ে অডিটোরিয়াম থেকে বেরিয়ে এলাম। বাড়ি ফিরে লিখতে বসলাম, কিন্তু যা হওয়ার তাই হলো। এক লাইন করে লিখি তো পরক্ষণেই শশীভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা মাথায় ঘুরতে শুরু করে। কি বলতে চাইছেন ভদ্রলোক? ওনার পেশা আর আমার পেশা সম্পূর্ণ আলাদা, আমাদের মধ্যে পরিচয়ও সবে ওই দিনই হয়েছে। আমাকে উনি কি বা বলতে পারেন? তার থেকেও বড় কথা, ওনার চোখ মুখ কিন্তু অন্য কথা বলছিল। আমার বারবার মনে হচ্ছিল ভদ্রলোক এমন কিছু বলবেন যার পরে আমার মাথায় হয়তো ছুটন্ত কৌতূহলগুলো ঘূর্ণিঝড়ের রূপ নেবে। তা ঘণ্টাখানেক লেখাটা নিয়ে নাড়াচাড়া করে অবশেষে হাল ছেড়ে দিয়ে আমি উঠে পড়লাম। রাতের খাওয়া সেরে একটা বই নিয়ে বসলাম। ঘুমানোর আগে ঘণ্টাখানেক বই না পড়লে আমার চলে না, কিন্তু ওই দিন শশীভূষণ বাবুর কারণে তাতেও মন দিতে পারলাম না। ফলত ঘুম আসতে রাত ৩টে বাজল। ঘুমানোর আগে পর্যন্ত ওই প্রশ্নগুলোই আমার মাথায় ঘুরে চলল। পরের দিন বিকেল ঠিক ৫টায় আমার বাড়ির কলিং বেল বাজল। দরজা খুলে দেখলাম শশীভূষণবাবু হাসি মুখে দাঁড়িয়ে আছেন। ওনার কাঁধে একটা শান্তিনিকেতনী ব্যাগ। ভদ্রলোককে ঘরের মধ্যে এনে বসালাম। হরিদা চা আর সিঙাড়া দিয়ে গেলে আমাদের আড্ডা শুরু হলো। প্রথমে কিছু সাধারণ বাক্য আদান প্রদান করলাম, তার মধ্যে জানিয়ে দিলাম আমার বয়স কিন্তু আপনার থেকে অনেক কম, তাই প্লিজ আপনি আজ্ঞে করবেন না,
এতে আমার বড্ড অস্বস্তি হচ্ছে। ভদ্রলোক যে বেশ মিশুকে সেটা ওনার সাথে কথা বলেই বুঝেছিলাম। উনি হাসি মুখেই আমার প্রস্তাব মেনে নিলেন। আরও দুই একটা কথা বলার পরে আমি আর স্বাভাবিক থাকার নাটকটা চালিয়ে যেতে পারলাম না। কৌতূহল গলার কাছে জট পাকিয়েই ছিল। সেটা এবারে আমার গলা ফেটে বেরিয়ে এলো। আপনি কি যেন বলবেন বলছিলেন? খুব কৌতূহলী করে দিয়েছি মনে হচ্ছে। আরে এটা আমার স্বভাব। কোনো প্রশ্ন মাথায় এলে তার উত্তর না জানা পর্যন্ত খুব অস্বস্তি হয়। আমিও তোমাকে সবটা বলার জন্য ব্যাকুল হয়ে আছি বলতে পারো। তারপরে শান্তিনিকেতনী ব্যাগটা থেকে লাল কাপড়ে মোড়া একটা জিনিস বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, কথা শুরুর আগে এইটা দেখো। জিনিসটা হাতে নিয়ে লাল কাপড় সরাতেই আমি অবাক হয়ে দেখলাম সেটা একটা তালপাতার পুঁথি। ওপরে আর নিচে কাঠের মলাট দেওয়া। সাহিত্য আমার বিচরণ ক্ষেত্র হলেও ইতিহাস আমার বড় প্রিয় বিষয়। সেই সুবাদেই বেশ কিছু প্রাচীন পুঁথিপত্র এর আগেও আমি হাতে নিয়ে দেখেছি। পুঁথিটা যে বেশ পুরনো সেটা বুঝতে কোনো সমস্যা হলো না। প্রথম পাতাটা খুলে দেখলাম সেখানে প্রাচীন বাংলা ভাষায় লেখা আছে চণ্ডচাঁদ কাব্য। লেখকের নাম শ্রীকুমার বিদ্যাধর। সাবধানী হাতে আরও কয়েকটা পাতা উল্টালাম। বয়সের কারণে কালো কালি বেশ কিছুটা ধোঁয়াটে হয়ে গেলেও মুক্তোর মতন হস্তাক্ষরে লেখা লাইনগুলো পড়তে তেমন কোনো অসুবিধা আমার হচ্ছিল না। পুঁথি থেকে মুখ তুলে বললাম, এই জিনিস তো অনেক পুরনো বলে মনে হচ্ছে। আমার অনুমান প্রায় 500 বছর। সুন্দরবনের গভীর জঙ্গলের মধ্যে একটা পরিত্যক্ত মনসা মন্দির থেকে এটা পেয়েছি। এই 1 মাসের মতো হচ্ছে। এটা নিয়েই তোমার সাথে কথা বলবো বলেছিলাম। আমার সাথে হঠাৎ এই বিষয়ে মানে ঠিক বুঝতে পারছি না। তোমাকে তাহলে খুলেই বলি। ওই পত্রিকার সম্পাদকের কাছ থেকে যখন জানলাম তোমার লেখা গল্পগুলোর সবকটা শুধুই গল্প নয়, কিছু তোমার সত্যিকারের অভিজ্ঞতা, তখনই ঠিক করেছিলাম এই ব্যাপারে তোমার সাথে একটু কথা বলবো। বলতে তাই তোমার সাথে আগ বাড়িয়ে আলাপটা করেছিলাম আর কি। হ্যাঁ, এক সময় অ্যাডভেঞ্চার করার একটা বাতিক আমার ছিল। সেসব অভিজ্ঞতা থেকেও অনেক গল্প আমি লিখেছি, কিন্তু তার সাথে আপনার এই পুঁথির কোনো সংযোগ তো এখনো অবধি আমার মাথায় ঢুকছে না। আছে ভাইয়া, আছে, গভীর সম্পর্ক আছে। এই পুঁথিতে গুপ্তধনের গন্ধ আছে। এই একটা কথাতেই আমার মাথায় ছুটন্ত কৌতূহলগুলো ঘূর্ণিঝড়ের রূপ নিল। আমি বিস্মিত স্বরে বললাম, গুপ্তধন? হ্যাঁ, গুপ্তধন। তাও যে সে গুপ্তধন নয় রণজিৎ, মনসা মঙ্গল কাব্যের নায়ক চাঁদ সওদাগরের গুপ্তধন। কি বলছেন? ঠিকই বলছি। ব্যাপারটা একটু ভালো করে বলবেন। বলতে পারি, কিন্তু তোমাকে কথা দিতে হবে এই গুপ্তধন উদ্ধার করতে তুমি আমাকে সাহায্য করবে। আমি নিশ্চিত এই কাজে তোমার থেকে ভালো পার্টনার আমি পাবো না। আমি দমে গেলাম। কৌশিক, সুমন আর আকাশের মুখ তিনটে আমার চোখের সামনে ভেসে উঠল। আমার প্রতিজ্ঞার কথাটাও আমার মনে পড়ে গেল। এমন সব অভিযান আমি আর কখনোই করব না। বললাম, আসলে শশীভূষণ বাবু, একটা বিশেষ ঘটনার পরে আমি ঠিক করেছিলাম আমি আর কোনো অভিযানে কোনোদিনই যাব না। জয়াদিত্যের গুপ্তধনের ব্যাপারটা, তাই তো? ভদ্রলোকের দিকে তাকালাম। বুঝলাম উনি সত্যিই আমার লেখা পড়েছেন। মুখে কিছু না বলে ওপর নিচে মাথা নাড়লাম। শশীভূষণ বাবু এবারে আমাকে বোঝানোর সুরে বললেন, তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি রণজিৎ। চোখের সামনে নিজের ছোটবেলার 3 জন বন্ধুকে চিরতরে শেষ হয়ে যেতে দেখার পরে এসবের প্রতি টান না থাকাটাই স্বাভাবিক। কিন্তু একবার ভেবে দেখো, এটাই তো জীবন। জীবন নদীর স্রোত কখন কিভাবে বাঁক নেবে সেটা কি কেউ বলতে পারে? আমি জানি কথাটা বলা আমার ঠিক হচ্ছে না, তবুও বলছি, নিজের জীবনটা এভাবে থামিয়ে রেখো না।
যে সাহস আর জ্ঞান তোমার আছে রণজিৎ, তা সকলের থাকে না। এটা কাজে লাগাও, তা না করলে সেটা এই গুণ দুটোকেই অপমান করা হবে। এবারে বাকিটা সম্পূর্ণভাবেই তোমার উপরে, আমি জোর করব না। ভদ্রলোকের কথায় কেমন একটা আপনজনের আন্তরিকতা লুকিয়েছিল। মনে বেশ সাহসও পেলাম। তবুও সরাসরি উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলাম, যদি আমি যেতে না চাই তাহলে কি এ সম্পর্কে আপনি কিছুই আমাকে বলবেন না? চিন্তা নেই, তোমাকে এতটা বলেছি যখন বাকিটুকুও বলবো। গুপ্তধনটা খুঁজতে যাওয়ার ব্যাপারটা তোমার কাছে আমার অনুরোধ বলতে পারো, সেটা তোমার ওপরেই ছাড়লাম। আপাতত মূল ব্যাপারটাই বলছি, মন দিয়ে শোনো। মনসামঙ্গল কাব্যের নায়ক চাঁদ সওদাগরের ব্যাপারে তোমাকে নিশ্চয়ই বলতে হবে না। তার দেবী মনসার অভিশাপে এই চাঁদ সওদাগরের সপ্তডিঙা যখন ডুবলো, সেই সময়টা নিয়ে আমি লাস্ট 4 বছর ধরে রিসার্চ করছি। আমার গবেষণা অনুযায়ী ঘটনাটা আসামে হয়েছিল। এক্স্যাক্ট জায়গাটা এখন ঘন জঙ্গলে ঢাকা হলেও সেখানে ব্রহ্মপুত্রের প্রবাহ ছিল। ওখানকার প্রাচীন আদিবাসী গোষ্ঠীর মধ্যে এখনো একটা গোষ্ঠী আছে। তাদের লোককথাতেই আমি প্রথম পদ্মাসুত জাতি আর তাদের দলনেতা চণ্ডচাঁদের কথা জানতে পারি। আসামের সেই আদিবাসীদের লোককথার বর্ণনা ধরেই জানতে পারি পদ্মাসুত নামের এই প্রাচীন জনজাতি ছিল দুর্ধর্ষ জলদস্যু, আর এদের বাস ছিল সুন্দরবনের গভীরে। 1 মিনিট, মাঝখানে থামানোর জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু আপনি চাঁদ সওদাগরের সপ্তডিঙা ডোবা ছেড়ে হঠাৎ এই পদ্মাসুত আর চণ্ডচাঁদ নিয়ে পড়লেন কেন? সেটাই তো বুঝতে পারলাম না। দেখেছ, এই জন্যেই আমার দিয়ে লেখালেখিটা হবে না বলেছিলাম। গুছিয়ে লেখা আর গুছিয়ে বলা দুই আমার কাছে খুব কঠিন। বলতে গেলে একেবারে আকস্মিকভাবেই আমি এই জাতি আর তাদের নেতা সম্পর্কে জানতে পেরেছিলাম। পরে আদিবাসীদের আরো লোককথা শুনে লিঙ্কটা খুঁজে পাই। ওদের লোককথায় চাঁদ সওদাগরের সপ্তডিঙা ডুবের উল্লেখ আমি পেয়েছি, আর তার সাথে জুড়ে ছিল এই চণ্ডচাঁদ। ওদের লোককথা অনুযায়ী সুন্দরবনবাসী এই চণ্ডচাঁদ তার দলবল আর 3টে বিশাল বিশাল জাহাজ নিয়ে লুটপাট চালাতো, আর তার বিচরণ করার অঞ্চলের মধ্যে দিয়েই বাণিজ্য করে ফিরছিলেন চাঁদ সওদাগর। যখন চাঁদ সওদাগরের 7টা তরী ডুবে, তখন চণ্ডচাঁদও তার দল নিয়ে সেখানে উপস্থিত ছিল। তুমুল ঝড়ে তার কিন্তু কোনো ক্ষতিই হয়নি। উল্টে চণ্ডচাঁদ সপ্তডিঙাতে যত ধনরত্ন ছিল সবই লুট করে নিয়েছিল। তারপরে ফিরে গিয়েছিল আপন বাসায়। বুঝতেই পারছো, হঠাৎ এমন একটা তথ্য হাতে পেয়ে আমি তো গবেষণার সব বিষয় ভুলে এটা নিয়েই পড়লাম। অনেক পড়াশোনা আর খোঁজ খবর করে অবশেষে সুন্দরবনের গভীরে পদ্মানগর নামের একটা প্রত্যন্ত গ্রামে গিয়ে অবশেষে পদ্মাসুত জাতি আর চণ্ডচাঁদের খোঁজ পেলাম। আমাদের সুন্দরবন অঞ্চলের লোকগীতি কতটা প্রাচীন তা আশা করি জানা আছে তোমার। পদ্মানগর গ্রামের তেমনই কিছু লোকগীতিতে পদ্মাসুত জাতির উদ্ভবের কথা বলা আছে। সেখানে বলা হচ্ছে দেবী পদ্মাবতী মর্তলোকে এসে প্রথমেই ওই জাতিটা তৈরি করেছিলেন। পদ্মা অর্থাৎ দেবী পদ্মাবতী, আর সুত অর্থাৎ সন্তান। সেই পদ্মাসুত জাতির রাজার নাম ছিল চাঁদ। সে ছিল দেবীর পূজারী আর অত্যন্ত রুদ্র স্বভাবের, তাই তার নাম হয় চণ্ডচাঁদ। পরের কথাগুলো বলার আগে এই পুঁথির লেখক সম্পর্কে কটা কথা বলে রাখি। লেখক শ্রীকুমার বিদ্যাধর ছিলেন সুন্দরবনের ওই অঞ্চলের মানুষ ও মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ রচয়িতা বিজয়গুপ্তের অন্যতম শ্রেষ্ঠ ছাত্র। তাঁর লেখা গীতিকাব্যই এখন ওখানকার লোকগীতি হয়ে গিয়েছে। এটা জানার পরে আমি শ্রীকুমার বিদ্যাধর সম্পর্কে খোঁজাখুঁজি শুরু করলাম। খুঁজতে খুঁজতে একদিন জঙ্গলের ভিতরের এক পরিত্যক্ত মনসা মন্দির থেকে এই পুঁথিটা পাই। এরপরে 1 মাস ধরে পুঁথিটা ভালো করে পড়ে তবে ওই গুপ্তধনের ব্যাপারে জানতে পেরেছি। পুঁথিতে লেখক সম্পদ লুট থেকে শুরু করে গুপ্ত করা পর্যন্ত সবটাই খুব সুন্দর করে লিখেছেন। সেই গল্পটাই এবার তাহলে ছোট করে বলি। শ্রীকুমার বিদ্যাধর পুঁথির প্রথম পাতাতেই লিখেছেন তিনি পদ্মাসুত রাজা চণ্ডচাঁদের কাছ থেকেই পুরো ঘটনাটা শুনেছিলেন। আগেই বলেছি পদ্মাসুতরা ছিলেন দেবী মনসার সন্তান। তা নানানভাবে চেষ্টা করার পরেও চাঁদ সওদাগর যখন দেবীর পূজা করলেন না, উপরন্তু ইচ্ছে মতো তাকে অপমান করলেন, তখন দেবী রাগের বশত পাগল হয়ে প্রথমে তাকে অভিশাপ দিলেন।
তারপরে সোজা গেলেন নিজের সন্তানদের কাছে, অর্থাৎ পদ্মা সুতোদের কাছে। চণ্ডচাঁদকে আদেশ দিলেন চাঁদ সওদাগর সপ্তডিঙা নিয়ে যখন ফিরবে সে যেন তখন তার সম্পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ করে, আর চাঁদ সওদাগরের সপ্তডিঙায় বোঝাই থাকা সকল ধনসম্পদ লুট করে সে সব দেবীর চরণে অর্পণ করে। এতটা বলে শশীভূষণ বাবু পুঁথির একটা পাতা আমাকে খুলে দিলেন। আমি দেখলাম সেই পাতায় লেখা আছে, স্বপ্নে দেবী বর দিলেন চিণ্ড চাঁদরে বাণী, চাঁদ বণিক ফিরিছে সপ্তডিঙা আনি, দেবী অপমানী সে বহিছে পাপভার, সর্বস্ব লুঠ করো ডুবাও তরিতার, সাগর পথে চণ্ডচাঁদ সাজিল বাহিনী, রুদ্ররূপে গর্জে ওঠে জলে চক্ষাগ্নি, তরঙ্গ ঘূর্ণে সপ্তডিঙা নদী গহ্বরে লীন, রত্ন স্বর্ণ সকল হইল চণ্ডচাঁদাধীন। লেখাটা পড়ে বললাম, এর অর্থ ঘূর্ণিঝড়ে চাঁদ সওদাগর সর্বহারা হননি? একদম ঠিক। দেবী মনসার অভিশাপে তার নৌকাডুবি হলেও তার সপ্তডিঙা ভর্তি সোনা দানা মণিমুক্ত সব লুট করেছিল চণ্ডচাঁদ। তারপরে কি হলো? ইন্টারেস্টিং লাগছে? সে আর বলতে, আমার মতে পুরাণের গল্পের থেকে বেশি ইন্টারেস্টিং গল্প আর হয় না। এখানে তো আর একটা দুটো গল্প নয়, হাজার হাজারে গল্প। গল্পের ভিতরে থাকে আরেকটা গল্প, তার মধ্যে আবার আরেকটা। এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। আমার ইন্টারেস্টটা এটা আরো বাড়িয়ে দেয়। ঠিক বলেছ। পুরাণের প্রতি আমার নেশাটা ঠিক ওই কারণেই লেগেছিল। ছোটবেলায় আমার ঠাকুমা রোজ সকাল সন্ধে মহাভারত রামায়ণ সুর করে পড়তেন। আমি ওনার পাশে বসে সব শুনতাম। সেই থেকেই শুরু। তারপরে নিজে পড়তে শুরু করলাম। এসব করতে করতে কখন যে নেশাগ্রস্ত হয়ে পড়লাম সেটা আর মনে নেই। যাই হোক, তারপরের ঘটনাটা বলি। তার আগে যে পাতায় আছো সেটা থেকে 10টা পাতা এগিয়ে যাও। নির্দেশ পালন করলাম। উক্ত পাতাটা খুলতেই কয়েকটা লাইন আমার চোখ টানল। স্বর্ণ রত্নে গড়ি গৃহ, দেবী থানে দান, বনানী গহনতর, ভূমিতলে স্থান, দ্বারেতে পঞ্চনন, প্রহরী ভয়ঙ্কর, ফনাগ্নি রচি রাখে, দেবী ধন অমর। লাইনগুলো পড়ে শশীভূষণ বাবুর দিকে আমি কৌতূহলী চোখে তাকালাম। উনি বললেন, মানেটা বুঝতে পারছো? হ্যাঁ, পাচ্ছি, শুধু শেষ দুটো লাইনের মানে বুঝতে পারলাম না। আমার ধারণা পঞ্চানন দেবতাকে সেই মন্দিরের দ্বার রক্ষক হিসেবে বলা হয়েছে। আপনি এই গোপন মন্দিরের খোঁজ করেননি? সেটার জন্যই তো তোমাকে সঙ্গী হতে বলছি। দুজনে মিলে একটা অ্যাডভেঞ্চার করাই যায়। এবারে একটা প্রশ্ন না করে আর থাকতে পারলাম না। আমি জিজ্ঞাসা করলাম, আপনি তো চাইলেই এএসআই এর সাহায্য নিতে পারেন। আমার ধারণা এমন একটা প্রজেক্ট তারা সানন্দে গ্রহণ করবে। তা না করে আপনি আমার কাছে কেন সাহায্য চাইছেন? শশীভূষণ বাবু কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। বুঝতে পারছিলাম এমন কিছু একটা আছে যা বলতে উনি লজ্জা পাচ্ছেন বা অস্বস্তি বোধ করছেন। অবশেষে বললেন, পুঁথিটা পাওয়ার পরেই আমি দিল্লি ফিরে গিয়েছিলাম। ওটা স্টাডি করার একটা ব্যাপার ছিল, অন্যান্য পড়াশোনাও করতে হতো, সেসব নিয়েই ব্যস্ত ছিলাম। হঠাৎ একদিন রাত ওই 12টা নাগাদ একটা ফোন এলো, আননোন নাম্বার। কল রিসিভ করতেই একটা মহিলার গলা ভেসে এলো। সে বলল, আমি যা পেয়েছি তা যেন ওর হাতে তুলে দিই, এতে আমারই ভালো হবে। ওই দিন ব্যাপারটা আমি অতটা পাত্তা দিইনি, ভেবেছিলাম রং নাম্বার। কিন্তু পরের দিন আবার ফোন এলো, এবারে অন্য নম্বর। আবার সেই একই কথা। তার সাথে যোগ হলো পুঁথিটা না দিলে আমাকে মেরে সেটা নিয়ে নেওয়া হবে। স্বাভাবিকভাবেই খুব বিরক্ত হলাম, বললাম থানায় যাব। পরের দিন সকালে ইউনিভার্সিটিতে যাচ্ছি, হঠাৎ একটা সুমো কোথা থেকে এসে ধাক্কা দিল। তেমন কিছু না হলেও মনে ভয় ঢুকলো। সেদিন রাতে আবার ফোন এলো, বলল
পুলিশকে জানানোর চেষ্টা করলে আমাকে তখনই মেরে ফেলবে। পরের দিন থেকে খুব সাবধানে চলাফেরা করতে শুরু করলাম। দুদিন আর কোনো ফোন এলো না। ঘটনাটা ঘটল তৃতীয় দিন। ইউনিভার্সিটি থেকে বাড়ি ফিরে দেখি আমার গোটা বাড়ি লণ্ডভণ্ড হয়ে আছে। লাইব্রেরির বইপত্র, খাট, আলমারি সব তছনছ করে দিয়েছে। সিসিটিভি ক্যামেরাগুলো সব কটা ভাঙা। ফুটেজ চেক করে দেখলাম কিছুই নেই। ভাগ্যিস পুঁথিটা আমি নিজের কাছেই রেখেছিলাম। সেদিন বিকেলে ফোন এলো, বলল আমাকে আরেকটা সপ্তাহ সময় দিচ্ছে ওরা, তার মধ্যে পুঁথিটা ওদের হাতে তুলে দিতে হবে। আমি আর রিস্ক নিতে পারিনি। কাউকে না জানিয়েই কলকাতা চলে এসেছিলাম। আর সত্যি বলতে জানানোর মতো আমার কেউ নেই। আমি অকৃতদার। এই জন্যই আপনি এএসআই এর সাহায্য নিতে চান না, তাতে ব্যাপারটা জানাজানি হয়ে যেতে পারে, তাই তো? একদম ঠিক ধরেছ। এই জন্যই আমার এমন কাউকে দরকার যাকে কেউ সন্দেহ করবে না। বুঝলাম, কিন্তু যে বা যারাই আপনাকে ট্রেড করুক না কেন, তারা এই পুঁথির কথা জানলো কেমন করে? আপনি তো বললেন গবেষণাটা আপনি একাই করছেন। এই প্রশ্নটার উত্তর আমিও অনেক ভেবেছি, কিন্তু পাইনি। তবে আমার ধারণা এরা কোনো স্মাগলার গ্যাং। কালো বাজারে এমন সব পুঁথিপত্রের কত দাম সেটা নিশ্চয়ই জানো। হ্যাঁ, তা কিছুটা অবশ্য আইডিয়া আমার আছে। তা কলকাতায় আসার পরে আপনার কাছে আর ফোন আসেনি? না, এখনো আসেনি। আর আমি নম্বরটাও পাল্টে ফেলেছি। খবর মনে হয় এখনো ওদের কাছে যায়নি। বেশ রহস্যময় একটা পরিস্থিতি। আপনি মশাই আমাকে দোটানায় ফেলে দিলেন। এমন ইতিহাস আর রহস্যের মিশেল, তার সাথে আবার গুপ্তধনের গন্ধ, ভাবা যায়? আমি আবারও বলছি, তোমাকে জোর করার কোনো ইচ্ছে বা অধিকার আমার নেই। আমি শুধু অনুরোধ করতে পারি। এবারে আমি একটু চিন্তায় পড়লাম। ভদ্রলোকের অফার নিঃসন্দেহে অত্যন্ত আকর্ষণীয়, কিন্তু যে প্রতিজ্ঞা আমি নিয়েছিলাম সেই অভিশপ্ত গুহায়, সেটাও ভাঙতে আমার মন চাইছিল না। অবশেষে আমি বললাম, আপনি আমাকে আজ রাতটা অন্তত ভাবার জন্য সময় দিন। কাল সকালে বরঞ্চ আমি ফোন করে আপনাকে আমার সিদ্ধান্ত জানাই। বেশ, তাই হোক। তুমি ঠান্ডা মাথায় ভেবে আমাকে জানাও। আর পুঁথিটা তোমার কাছেই রেখে যাচ্ছি, কাল নিয়ে যাব। তুমি ওটা পড়ে দেখো। এটুকু বলতে পারি, তোমার আগ্রহ দ্বিগুণ হয়ে যাবে। এরপরেও আরও বেশ কিছুক্ষণ আমাদের গল্প চলল। রাত 9টার দিকে শশীভূষণবাবু চলে গেলেন। আমিও ভাবতে বসলাম। রাতের খাওয়া শেষ করে পুঁথিটা নিয়ে বসলাম। পড়তে পড়তে কখন যে ছন্দ মেলানো লাইনগুলোর মধ্যে হারিয়ে গিয়েছিলাম তা আর মনে নেই, কিন্তু এইটুকু মনে আছে, ওটা পড়তে পড়তেই আমি ঠিক করে ফেলেছিলাম যে আমি এই অভিযানে যাব। আর ওই গুপ্তধন যদি সত্যিই থাকে, তাহলে সেটা উদ্ধারও করব। পরদিন সকাল 8টার দিকে একটা ফোন পেলাম। ফোন করলো আমার বন্ধু অরিন্দম দত্তগুপ্ত, আমার কলেজ জীবনের বন্ধু, ভবানীপুর থানার ওসি। সে যে খবরটা দিল, তাতে আমার মাথায় প্রায় গোটা আকাশটাই ভেঙে পড়ল। ফোন ধরে হালকা মেজাজে বললাম, আরে দারোগা সাহেব যে, কি খবর? এতদিন পরে হঠাৎ মনে পড়ার কোনো বিশেষ কারণ আছে কি? এই তুই কোথায় রে এখন? বাড়িতে। কেন রে? শশীভূষণ বন্দ্যোপাধ্যায়কে চিনিস? চিনি বলতে গত পরশু ওনার সাথে আলাপ হয়েছিল, কিন্তু কেন বলতো? এই কি কেস, আমায় খুলে বল। ভদ্রলোকের কি কিছু হয়েছে? উনি মার্ডার হয়েছে। এটা শোনার পরে আকাশ থেকে পড়া ছাড়া আমার আর অন্য কোনো উপায় ছিল না। আমি বললাম, কি বলছিস? গতকাল সন্ধেবেলাতে তো উনি আমার কাছে এসেছিলেন। ওনার মোবাইলে তোর নাম্বার দেখেই তোকে ফোন করেছি। আচ্ছা তুই বাড়িতে থাক, আমি 1 ঘন্টার মধ্যে আসছি, কেমন? 1 ঘন্টা হওয়ার আগেই অরিন্দম আমার বাড়িতে চলে এলো। ও আসতেই আমি জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা ভালো করে বলতো, কি হয়েছে? তার আগে বল, ওই ভদ্রলোকের সাথে তোর সম্পর্কটা কি? চাপ বাবা, আমাকেই মার্ডারার ভাবছিস নাকি? দুঃশালা,
আমি মরে গেলেও বিশ্বাস করবো না তুই মানুষ মেরেছিস। আরে গত পরশু একটা পত্রিকার প্রকাশ অনুষ্ঠানে শশীভূষণ বাবুর সাথে আমার আলাপ হয়। উনি নিজেই এসে আলাপ করেছিলেন। তারপরে যথারীতি কথাবার্তা, নম্বর আদান প্রদানও হয়েছে। গতকাল বিকেলে উনি এসেছিলেন আমার সাথে আড্ডা দিতে। বেশ মিশুকে আর জ্ঞানী মানুষ, মাইথোলজিস্ট, দিল্লিতে থাকেন, দিল্লি বিশ্ববিদ্যালয়তে নাকি পড়ান। ব্যাস এইটুকুই। ফালতু সমস্যা বাড়ার ভয় আমি ইচ্ছে করেই পুঁথি আর শশীভূষণ বাবুর কাছে আসা ট্রেড কলের কথাগুলো অরিন্দমকে বললাম না। যদিও বুঝতে পারছিলাম আমি এটা ঠিক করছি না, কিন্তু একটা ওই প্রবাদ বাক্য আছে না, আপনি বাঁচলে তবে না বাপের নাম নেব। আচ্ছা, তা ভদ্রলোক মার্ডার হলেন কেমন করে? হ্যাঁ, অলমোস্ট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেছে খুনি। বাড়িতে উনি একাই ছিলেন। আমরা যখন পৌঁছালাম তখন বাড়ির সবকিছু লণ্ডভণ্ড হয়েছিল। মৃত শশীভূষণ বন্দ্যোপাধ্যায় কাঠের চেয়ারে বাঁধা অবস্থায় ছিলেন। আশেপাশের লোকজন কিছু বলতে পারেনি? মানে কে বা কারা এই কাজটা? তাহলে আর এত ছুটোছুটি করতে হয়? কেউ কিছু বলতে পারছে না। সারা রাত কাউকেই ওই বাড়িতে আসতে বা যেতে দেখেনি কেউ। রান্নার একটা লোক রেখেছিল মিস্টার বন্দ্যোপাধ্যায়। সে আজ সকালে গিয়ে অনেকক্ষণ ডাকাডাকি করার পরেও যখন দরজা খোলে না, তখন তার সন্দেহ হয়। আশেপাশের লোকজনকে সে জানায়। ওই পাড়ার সকলেই বেশ মিশুকে গোছে, একে অপরের খোঁজ খবর রাখে। কয়েকজন প্রতিবেশী এসে ডাকাডাকি করেন, কিন্তু দরজা তখন কেউ খুলছে না দেখে সকলেরই ধারণা হয় বাড়ির ভিতরে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তাঁরাই পুলিশে জানায়। তারপরে আমরা গিয়ে তো ওই অবস্থা দেখলাম। এ তো ভারী অদ্ভুত ঘটনা ভাই। আচ্ছা, গতকাল ভদ্রলোক যখন তোর কাছে এসেছিল, ওনার মধ্যে কোনো অস্বাভাবিকতা, যেমন চিন্তিত, ভীতু, এমন কিছু খেয়াল করেছিলি? না, তেমন কিছু তো খেয়াল করিনি। বরং উনি বেশ হেসে হেসেই তো কথা বলছিলেন। আমার মনে হচ্ছে এটা ওনার দিল্লির কোনো শত্রুর কাজ হতে পারে। এখানে তো উনি থাকতেনই না, মাঝে মধ্যে আসতেন, তাই তো বলেছিলেন। আমারও সেটাই মনে হচ্ছে। প্রতিবেশীরাও তাই বললেন। আসলে এমন সব ঝামেলা হঠাৎ হঠাৎ গজিয়ে উঠলে কেমন লাগে বলতো? তোর তো ভালো লাগাই উচিত। কলেজ জীবনে তো রহস্য রহস্য করে ছুটে বেড়াতিস। কম বয়সও সব হুজুগ থাকে ভাই। একবার এই লাইনে এসে দেখ, ঠেলা টের পাবি। এ তো আর তোর কল্পনা থেকে তৈরি ক্রাইম নয় যে তুড়ি মেরে সলভ হয়ে যাবে। এ হচ্ছে বাস্তব ক্রাইম। হাসার মতন মনের অবস্থা আমার তখন ছিল না, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যেই কৃত্রিম হাসি হেসে বললাম, তা ভুল কিছু বলিসনি। কেসটার সমাধান কি করে করবি কিছু ভেবেছিস? প্রাইমারি জিজ্ঞাসাবাদ এখনো চলছে। দিল্লিতেও খবর পাঠানো হয়েছে। ভদ্রলোকের পরিবার বলতে তেমন কিছু নেই। দিল্লিতে ওনার চেনা জানা লোকজনের জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। এছাড়া ওনার মোবাইলে বেশ কয়েকটা আননোন নাম্বার পাওয়া গিয়েছে, সেগুলো চেক করতে হবে। ওনার পোস্টমর্টমের রিপোর্টটাও দেখতে হবে। এখন অনেক কাজ, এগুলো আগে করি, তারপর দেখা যাবে। কথা শেষ করে অরিন্দম উঠে দাঁড়ালো। আমি জিজ্ঞেস করলাম, এক্ষুনি চলে যাবি? একটু চা? না ভাই, আজ আর নয়, স্রেফ তোর সাথে কথা বলার জন্য এসেছিলাম। এখন চলি, পরে একদিন তোর সাথে আড্ডা দিয়ে যাব। ওকে, আরেকটা প্রশ্ন ছিল ভাই। বল না। না মানে, আমি কি এখন কলকাতা ছেড়ে যেতে পারি? না মানে, এসব কেসে তো ন্যাচারালি সাসপেক্টদের কোথাও যেতে দেওয়া হয় না, তাই জানতে চাইছিলাম। আরে বাবা, তুই সাসপেক্ট নোস, আমি হলফ করে কথাটা বলতে পারি। তাছাড়া তোর কোনো মোটিভও তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ইনভেস্টিগেশনের জন্য তোর সাথে আবার কথা বলতে হতে পারে, তাই তো আমি একা এলাম এখন। তা তোর কোথাও যাওয়ার কথা আছে নাকি? জানিসই তো আমার কাজটা কি। একটু ঘোরাঘুরি না করলে প্লটও পাই না ঠিক মতন। ঠিক করেছিলাম এবার একটু সুন্দরবনের গভীরে কোনো অজ্ঞাত প্রত্যন্ত গ্রামে কটা দিন কাটিয়ে আসব। আমি দিন দুয়েকের মধ্যেই বেরিয়ে পড়বো বলে ঠিক করেছি। তোকে টেক্সট করে দিয়ে যাব। আর নতুন কোনো আপডেট পেলে কিন্তু জানাস ভাই। আসলে ভদ্রলোকের সাথে অল্প সময়ের আলাপ হলেও বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল। খবরটা পেয়ে খুব খারাপ লাগছে। অরিন্দম চলে গেলে চুপ করে কিছুক্ষণ বসে থাকলাম। ভাবার অবশ্য কিছুই বিশেষ ছিল না। আমি নিশ্চিত ছিলাম যে বা যারা শশীভূষণ বাবুকে ফোন করে থ্রেট করছিল এই কাজটা তাদেরই। কিন্তু তবুও
মেনে নিতে পারছিলাম না। যে মানুষটাকে কয়েক ঘন্টা আগেও সামনে বসে হাসি ঠাট্টা করতে দেখেছি, তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে যে চলে গেছে, এটাই ভাবতে আমার কষ্ট হচ্ছিল। কিন্তু বাস্তবকে অস্বীকার করা বা মেনে না নেবার মতন বোকা আমি নই। এক্সপিডিশনটা যে করব সেটা তো ঠিকই করে ফেলেছিলাম। শশীভূষণবাবুর মৃত্যু সংবাদ পাওয়ার পরে সেটা আরও নিশ্চিত করলাম। মনে মনে ঠিক করলাম, যে কাজটা উনি শেষ করে যেতে পারলেন না, সেটা আমি শেষ করব। যেমনি ভাবা তেমনি কাজ। প্রথমেই ফোন করলাম চয়ন আচার্যকে। ইনি একজন প্রসিদ্ধ ইতিহাসবিদ। সুন্দরবন অঞ্চলের ইতিহাস নিয়ে অনেক বই লিখেছেন। ভদ্রলোকের বয়স আমার দ্বিগুণেরও বেশি, কিন্তু সকল বয়সের মানুষের সাথে সমানভাবে উনি মিশতে পারেন। আর বুড়ো বাচ্চা সকলের কাছেই উনি চয়নদা বলেই পরিচিত। কয়েকবার রিং হওয়ার পরেই মিস্টার আচার্য রিসিভ করলেন কলটা। বললেন, রণজিৎ ভাই যে। ফালতু কথা না বাড়িয়ে আমি সরাসরি মূল বিষয়ে চলে গেলাম। বললাম, চয়নদা, একটা দরকারে তোমাকে ফোন করেছিলাম। সে তো বুঝতেই পারছি, তাহলে আমার মতো বুড়োকে তোমার মতো একজন ছুড়ো তো এমনি এমনি ফোন করবে না। কি ব্যাপার? সুন্দরবনের ইতিহাস সংক্রান্ত কোনো খবর চাই নাকি? আপনি নন ফিকশন না লিখে গোয়েন্দা উপন্যাস লেখা শুরু করুন। এর জন্য গোয়েন্দা হওয়ার কোনো দরকার হয় না রণজিৎ। আমার কাছে মূলত 3টে কারণে ফোন আসে। 1, তোমাদের বৌদি করেন বাড়ির জিনিসপত্র আনার কথা মনে করিয়ে দেওয়ার জন্য। 2, লেখা আছে সম্পাদক আর প্রকাশকদের ফোন। আর 3, সুন্দরবনের ইতিহাস জানার জন্য ফোন। তুমি যে শেষটার জন্যই ফোন করেছো সেটা বুঝতে কি আর সমস্যা হয়? ঠিকই বলেছেন, তবে সুন্দরবনের ইতিহাস জানার জন্য কিন্তু ফোন করিনি। আমি সুন্দরবনের একটা গ্রামের ব্যাপারে জানার জন্য ফোনটা করেছি। কি নাম গ্রামের? পদ্মানগর। কোনো ইতিহাস ভিত্তিক লেখা চলছে নাকি? হ্যাঁ, তেমনই মনে করুন। তা আপনি চেনেন গ্রামটা? চিনি, বার 3 গিয়েছি। কেমন করে যাওয়া যায় একটু বলবেন? চয়নদা ভালো করে আমাকে পথ বুঝিয়ে দিলেন। ফোন রেখে আমি আবার ভাবতে বসলাম। গ্রামটার খোঁজ নয় পাওয়া গেল, কিন্তু খোঁজাখুঁজিটা শুরু করব কোথা থেকে? প্রশ্নটা মাথায় আসার প্রায় পর মুহূর্তেই উত্তরটাও আমি পেয়ে গেলাম। আমার চোখের সামনেই ছিল উত্তরটা। শ্রীকুমার বিদ্যাপতির লেখা চণ্ড চাঁদ কাব্য। সূত্র কিছু পেলে হয়তো ওতেই যে পাওয়া যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। প্রায় 500 বছরের পুরনো পুঁথিটায় আমি মুখ গুঁজলাম। একই সাথে ঠিক করে ফেললাম, দিন 3 মধ্যেই আমি বেরিয়ে পড়ব। সুন্দরবনে এর আগেও বেশ কয়েকবার এসেছি, কিন্তু এবারে যতটা ভিতরে গিয়েছিলাম ততটা ভিতরে কোনোদিনও যাইনি। একেবারে সুন্দরবন কোর এরিয়া। কলকাতা থেকে প্রথমে কৈখালি, সেখান থেকে নদী পার করে ঝড়খালি, সেখান থেকে বিদ্যাধরীর বুকে প্রায় 6 ঘন্টা ভেসে তারপর পৌঁছলাম পণ্ডিতপুকুর নামের এক গ্রামের খেয়াঘাটে। পণ্ডিতপুকুর গ্রামের নামও সুন্দরবনাঞ্চলের অনেক গ্রামের মতোই বাইরের মানুষ তেমন একটা জানে না। এমনকি গুগল ম্যাপেও এই গ্রামের কোনো নাম পাওয়া যায় না। ছোট্ট প্রত্যন্ত গ্রামটায় পাকা বাড়ি একটাও নেই। সবকটাই মাটির তৈরি খড় বা টালির চাল। তার মধ্যে খড়ের চালই বেশি। গ্রামের একদিকে বিদ্যাধরী স্রোত এবং অন্যদিকে ঘন জঙ্গল। পণ্ডিতপুকুর খেয়াঘাটে যখন নামলাম তখন সূর্য পশ্চিম আকাশ লাল করে অস্তমিত হয়েছে। ভেসেলের মাঝিকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই, আজ আর আগে যাওয়া যাবে না? আপনি কোথায় যাবেন বাবু? পদ্মানগর। বেলা শেষের অল্প আলোতেই আমি স্পষ্ট দেখলাম আমার সংক্ষিপ্ত উত্তর শুনেই মাঝির মুখের ভাব যেন মুহূর্তে পাল্টে গেল। ওর মুখে একটা চাপা ভয় ফুটে উঠল।
লোকটা কোনো উত্তর দিচ্ছে না দেখে আমি জিজ্ঞাসা করলাম, কি হলো, কিছু বলছো না যে? ওখানে আপনার কেউ থাকে নাকি বাবু? না, কেউ থাকে না, এমনি ঘুরতে যাচ্ছি। গ্রামগঞ্জের মানুষজন গরিব হলেও খুব সরল সাধাসিধে গোছের হয়। মানুষের সাহায্য করতে দুবার ভাবে না, তা সে অচেনাই হোক না কেন। মাঝি বলল, বাবু, আপনার এই একখান কথা কই, ও গ্রামে এখন যাবেন না, আপনি এই গ্রামেই ঘুরুন। এখানেও ডোরা কাটা, কুমির, হরিণ সবই তো আছে। এমন কথা শুনে কৌতূহল জাগাই স্বাভাবিক। বললাম, ব্যাপার কি বলতো, পদ্মানগরে কি কিছু হয়েছে নাকি? মাঝি আবার চুপ করে গেল। কিছুক্ষণ জলের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলল, বাবু, এসব কথা এখানে কওয়া ঠিক হবে না, আপনি চলেন আমার সাথে। কোথায় যাব? আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি এখানকার কিছুই চেনেন না, তাই এখানে থাকবেন কোথায়? সত্যি ভাবার মতো একটা প্রশ্ন। রাতটা তো কোথাও কাটাতে হবে। সুন্দরবনের এইরকম একটা গ্রামে রাতের অন্ধকারে বাইরে কাটানো মোটেও বুদ্ধিমানের কাজ নয়। চোর ডাকাতের ভয় যত না আছে, তার থেকে আরো অনেক বেশি ভয় এই জঙ্গলাঞ্চলের রাজা রয়্যাল বেঙ্গল টাইগারের। একবার যদি সে বাগে পায়, তাহলে বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। থাকার ব্যাপারটা তো ভাবা নেই। আচ্ছা, এখানে কারো বাড়িতে এক রাত্রি কাটানো যাবে না? যাবে না কেন, খুব যাবে। তাই তো আমার সাথে আপনাকে যেতে কইতেছি বাবু। আমার ঘর এই গ্রামেই আছে, চলেন আমার সাথে। ঘরে গিয়ে নয় সব কইতেছি। এমন মেঘ না চাইতেই জল পেয়ে আমি স্বাভাবিকভাবেই খুব খুশি হলাম। জিজ্ঞাসা করলাম, তা তোমার নামটা কি? এগিয়ে আমার নাম আনোয়ার বাবু। এরপরে আনোয়ারের সাথে তার বাড়ি গিয়ে দেখলাম মাটির তৈরি টালির চালের বাড়ি তার। আশেপাশের বাড়িগুলোর তুলনায় তার বাড়িটা একটু বড়, নিকানো উঠোন। বাড়ির অবস্থা দেখেই বুঝলাম আনোয়ারের আর্থিক দিক তার প্রতিবেশীদের থেকে বেশ কিছুটা ভালো। বাড়িতে নিয়ে গিয়ে আনোয়ার তার বিবি আর দুই ছেলের সাথে আমার আলাপ করিয়ে দিল। দেখলাম বাচ্চা দুটো আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আনোয়ারের বিবি আমার ব্যাগপত্র একটা ঘরে নিয়ে গিয়ে রাখল। তারপরে বারান্দায় একটা চাটিয়া পেতে দিল। আমি আর আনোয়ার সেখানে বসলাম। বাবু, আজ রাতটা কিন্তু আপনাকে ভাত আর ডাল দিয়েই সাইলে নিতে হবে। কাল সকালে আপনারে ভালো করে মাছ আর চিংড়ি খাওয়াবো। আরে কোনো সমস্যা নেই আনোয়ার, তুমি যে রাত কাটানোর জায়গা দিয়েছ এটাই আমার কাছে অনেক। ওয়ালেট থেকে কিছু টাকা বের করে আনোয়ারের দিকে এগিয়ে দিলাম। সে কিন্তু টাকা নিল না, বলল, আরে করেন কি বাবু, এসব লাগবে নি। আপনি হলেন কিনা গিয়া আমাদিগের অতিথি, অতিথির কাছ থেকে টাকা নেওয়া কি যায়? আপনি কন তো, এসব রাখেন আপনি, এসব লাগবে নি। কয়েকবার বলেও যখন আনোয়ার একটাও টাকা নিল না, তখন টাকা আবার ওয়ালেটে চালান করলাম। আনোয়ারের বিবি একটা বড় বাটিতে করে ঝালমুড়ি মেখে আনলো। অবাক হয়ে দেখলাম তার সাথে 2 গ্লাস চাও দিয়ে গেল। আমার অবাক হওয়ার কারণটা হচ্ছে, সুন্দরবনের এই রকম প্রত্যন্ত গ্রামে চায়ের কথাটা আমি ভাবতেই পারিনি। আনোয়ার সম্ভবত আমার মুখের ভাব দেখেই মনের কথাটা বুঝতে পারল। হেসে বলল, আসলে বাবু, ওই চাটুকু আমার লাগে। দিনে বারসারেক চা খেতে না পারলে মাথায় যেন আগুন ধরে যায়। তাই তো কিছু হোক না হোক ঝড়খালির বাজার থেকে চা আর চিনি কিনে এনে সব সময় ঘরে মজুদ রাখি। এবারে বলো তো আনোয়ার, পদ্মানগরে কি হয়েছে? আনোয়ারের মুখের হাসি মিলিয়ে গেল। একটু আমতা আমতা করে ও বলল,
আসলে বাবু, মানে এত ভাবার কিছু নেই আনোয়ার, আমাকে তুমি মন খুলেই সব বলতে পারো। ওখানে কি বাঘ এসেছে? বাঘ তো কেনে দুবেলা পড়তেছে বাবু, সেটা কথা নয়। তাহলে কি ব্যাপার? দেখো আনোয়ার, তোমার মুখ দেখেই বুঝতে পারছি ওখানে কিছু একটা নিশ্চয়ই হয়েছে। কি হয়েছে আমাকে খুলে বলো। আনোয়ার এবারে প্রায় ফিসফিস করে বলল, পঞ্চমুখী আবার জেগে উঠেছে বাবু। পঞ্চমুখী জেগে উঠেছে মানে? কে এই পঞ্চমুখী? 5 মুখ বিশাল একখানা লতা বাবু। মানে 5মুখী সাপ? ইয়ে বাবু, 5মুখী সাপ আবার সত্যিকারের হয় নাকি? আমি তো জানতাম এসব রূপকথার গল্পেই হয়ে থাকে। না বাবু, পঞ্চমুখী সত্যি আছে। ব্যাপারটা একটু খুলে আমায় বলবে? পদ্মানগর গ্রাম জঙ্গলের আরো ভিতরে বাবু। ওই গ্রামের পরে তো শুধুই জঙ্গল, ওটাই এদিককার শেষ বসতি। হাতে গোনা কিছু মানুষ ওই গ্রামে থাকে। বাচ্চারা বাদে ওই গ্রামে যারা থাকে তারা কেউ কিন্তু সাধারণ মানুষ নয় বাবু। সকলেই বড় বড় ওঝা। সাপের কামড়, ভূতে ধরা, মানুষ মারা রোগ, এই সবই তাদের হাতের জল খেয়েই চলে যায়। মরা মানুষও ওই গ্রামের ওঝারা সব জ্যান্ত করতে পারে। আমার আব্বার কাছে শুনেছিল ওই পদ্মানগরের লোকদের ওপরে চন্দ্র দেবতার নাকি আশীর্বাদ আছে। সেই আশীর্বাদের জোরেই ওদের এই সব অলৌকিক ক্ষমতা। এই চন্ড দেবতা কে? অনেক অনেক বছর আগে এসব জায়গার জঙ্গল আরো ঘন ছিল। তখন এ জায়গার রাজা ছিলেন চন্ড দেবতা। চন্ড দেবতা ছিলেন বনদেবীর ছেলে। এখানকার মানুষজন থেকে শুরু করে জঙ্গলের বাঘ অবধি সবাই তার কথাই উঠত আর বসত। চন্ড দেবতাই ছিলেন এখানকার ভগবান। আচ্ছা, এই চন্ড দেবতার আরেক নাম কি চাঁদ ছিল? আপনি এসব জানেন বাবু? না, ঠিক পুরোটা জানি না, ওইটুকুই শুধু জানতাম। একদম ঠিক কইছেন বাবু। চন্ড দেবতার নাম ছিল চাঁদ। আব্বুর কাছে তার অনেক গপ্প ছেলেবেলায় শুনিছি। চন্ড দেবতা যেমন শান্ত ছিলেন, রেগে গেলে তেমনই ভয়ঙ্কর হয়ে যেতেন। তাই তো তার নামের সাথে চন্ড যোগ হয়েছিল। কথাগুলো শুনতে শুনতে আমার গায়ে কাঁটা দিচ্ছিল। বুকের ধুকপুকানি দ্রুত থেকে আরও যেন দ্রুততর হয়ে উঠছিল। আসলে এত তাড়াতাড়ি যে এসব জানতে বা শুনতে পাবো সেটা আমি আশা করিনি। আনোয়ারের চন্ড দেবতা আর চন্ড চাঁদ যে আসলে একজনই, সেটা বুঝতে কোনো সমস্যাই হচ্ছিল না। মুহূর্তের মধ্যেই একটা কথা আমার মাথায় এলো। পুঁথিতে বলা আছে সেই গোপন মন্দিরের দ্বাররক্ষী নাকি পঞ্চনন। তাহলে সেই পঞ্চনন কি পঞ্চানন দেবতা নয়? সে কি তাহলে আসলে পঞ্চমুখী সাপ? সরাসরি প্রশ্নটা না জিজ্ঞাসা করে বললাম, কিন্তু এই চন্ড দেবতার সাথে ওই পঞ্চমুখীর কি সম্পর্ক? সম্পর্ক আছে বাবু, সম্পর্ক আছে। পঞ্চমুখী ছিল চন্ড দেবতার বাহন। বনদেবী নিজে তাকে এই বাহন দিয়েছিলেন। আচ্ছা, তা এই পঞ্চমুখী কোথায় থাকে? সেটা তো কেউ জানে না বাবু। সকলে শুধু জানে পঞ্চমুখী পদ্মানগরের পরে যে জঙ্গল শুরু হয় সেখানে নাকি থাকে। কিন্তু এই পঞ্চমুখী জেগে উঠেছে মানেটা কি? অনেক বছর আগে চন্ড দেবতা
প্রচুর সোনা দানা মুক্ত মানিক দে ওই জঙ্গলের মধ্যে কোথাও একখানা বনদেবীর মন্দির গড়েছিলেন। আব্বুর কাছে শুনেছিল সে মন্দির নাকি চোখে দেখা যায় না। চন্ড দেবতা অনেক জাদু জানতেন, সেই জাদুর জোরেই তিনি মন্দিরটা অদৃশ্য করে দিয়েছিলেন। আর মন্দিরের পাহারাদার করেছিলেন ওই পঞ্চমুখীরে। আব্বুর কাছেই শুনেছি পঞ্চমুখীর আকার নাকি এত বড় যে তাকে একবারে নাকি দেখা যায়নি। তার বিষ পৃথিবীর সব সাপের থেকে অনেক বেশি। জঙ্গলের মধ্যে বনদেবীর সেই অদৃশ্য মন্দিরের ক্ষতি কেউ করতে চাইলেই পঞ্চমুখী নাকি জেগে ওঠে, শত্রুদের একেবারে শেষ করে দেয়। এবারেও তেমনই হয়েছে বাবু। একদল শহুরের লোকজন এসে ওই জঙ্গলে খোঁড়াখড়ি শুরু করেছে। তাদের উপরে রেগে গিয়েই পঞ্চমুখী জেগে উঠেছে। আর কারো নিস্তার নেই বাবু। পদ্মানগর এবারে একেবারে শূন্য হয়ে যাবে। মিলাই নেবেন আমার কথা। শেষ কথাগুলো শুনে আমি খুব অবাক হলাম। তার মানে আমি ছাড়াও আরো লোকজন চণ্ডচাঁদের তৈরি করা সেই গোপন মন্দির খুঁজছে। কারা হতে পারে? উত্তরটা পরক্ষণেই আমার মাথায় চলে এলো। শশীভূষণকে যারা ট্রেড করেছিল এটা নিশ্চয়ই তারা। কিন্তু এই জায়গার কথা তারা জানলো কেমন করে? পুঁথি তো আমার কাছে আছে। এই প্রশ্নের উত্তরটা পেতেও আর দেরি হলো না। শশীভূষণ তার বাড়িতে নিশ্চয়ই এই ব্যাপারে নোটস রেখেছিলেন। তাকে খুন করে সেসব দেখেই ওরা এখানে এসেছে। আনোয়ারকে জিজ্ঞাসা করলাম, তা কতজন লোক এসেছে? তা বাবু কম করে 15 তো হবেই। আমারই ভেসেলে করে এলো তো। ওই দলের নেতা একজন মেয়ে মানুষ। আনোয়ারের শেষ কথাটা শুনে আমার ধারণা বদ্ধমূল হলো। শশীভূষণ বাবুকেও তো ফোনে একটা মেয়ে হুমকি দিত। আমি জিজ্ঞাসা করলাম, ওরা কবে এসেছে? এই গত পরশু সকালে বাবু। তা ঠিক কি হয়েছে পদ্মানগরে? ওই বড় দলের লোকজনদের গ্রামের মানুষরা বারবার জঙ্গলে ঢুকতে মানা করেছিল, কিন্তু ওরা কিচ্ছুটি না শুনে কাল সকালে জঙ্গলে ঢোকে, খোঁড়াখুড়িও শুরু করে। গ্রামের লোকেরা তখনও ওদের মানা করেছিল, কিন্তু ওরা কেউই কথা শোনেনি। বিকেলের পর থেকে হঠাৎ জঙ্গলের মধ্যে থেকে পরপর খালি মানুষের চিৎকার ভেসে আসতে শুরু করে। গ্রামের মানুষরা বুঝেছিল যে ওরা কেন চেঁচাচ্ছে। আজ সকালে সাহস করে গ্রামের সকলে মিলে জঙ্গলে ঢুকতেই দেখে পরপর 5-5টা মানুষের লাশ পড়ে আছে। 5 জনের শরীরই পায়ের নখ থেকে মাথা পর্যন্ত একেবারে নীল হইয়াছে, মুখে গেঁজলা। এরপরে সকলেই বুঝে গেছিল যে ঠিক কি হইছে। তারপর থেকেই তো সব এক এক করে গ্রাম ছাড়তে শুরু করেছে। অর্ধেকের বেশি গ্রাম তো ফাঁকাই হয়ে গেছে। কয়েকজন আরো যা আছে তারাও হয়তো কালই পালাবে। তাই তো আপনাকে যেতে বারণ করতেছি বাবু। আপনি কইলে আমি না আপনাকে আশেপাশের জায়গা ঘুরে দেখাবো। কিন্তু আমি বুঝতে পারছি না, বাইরের কিছু লোকের জন্য পদ্মানগরের সকলে কেন নিজেদের গ্রাম ছেড়ে পালাচ্ছে?
পঞ্চমুখী জেগেছে বাবু, কেউ চাইলেও আর ওই গ্রামে থাকতে পারবে নি। পঞ্চমুখী অনেক বছর ধরে গুইমে ছিল। তার একমাত্র কাজ চণ্ড দেবতার মন্দির আর সেই মন্দির ভর্তি গুপ্তধন রক্ষা করা। সেই ধন সম্পত্তিতে হাত যখন পড়েছে তখন ও আর কাউরে ওই গ্রামে টিকতে দেবেনি। পঞ্চমুখী জেগে ওঠার পরে তার কাছে ভালো খারাপ বলে কেউ আর হয়নি বাবু। সকলেই এখন তার কাছে শত্রুর। এখন তার সামনে পড়লে মৃত্যু নিশ্চিত। ওই দলটার বাকিদের সাথে কি হয়েছে? তা জানি নে বাবু, আর জানতেও চাইনি। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি বাবু? হ্যাঁ, বলো না। আপনি এত কিছু কেন জানতে চাইছেন বাবু? আপনিও কি ওই মন্দিরের খোঁজে এসেছেন? কি বলবো বুঝতে পারলাম না। আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম, কিন্তু আর মিথ্যে বলতে পারলাম না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ধীরে ধীরে মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ আনোয়ার, আমিও ওই মন্দিরের খোঁজেই এসেছি। শুধু ওই মন্দির নয়, মন্দিরের লুকানো গুপ্তধনও খুঁজতে এসেছি। এ কাজ করবেন না বাবু, এই চেষ্টা করা মানে মরে যাবা। কিন্তু আমাকে চেষ্টা করতেই হবে আনোয়ার। আমার এক বন্ধুকে এই মন্দির আর ওই গুপ্তধনের জন্য খুন হতে হয়েছে। কারা খুন করেছে জানো? যারা ওই জঙ্গলে এখন আছে। কিন্তু ওই জঙ্গলে গেলে আপনিও যে বাঁচবেন না বাবু। তাও আমাকে একবার যেতেই হবে আনোয়ার। তুমি আমাকে কাল সকালে পদ্মানগরে নিয়ে যেতে পারবে? এবারে আনোয়ার চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। ওর দৃষ্টি বলে দিচ্ছিল আমার ইচ্ছে পূরণ করার কোনো ইচ্ছেই তার নেই। কিন্তু আমি যে এত সহজে ছেড়ে দেব না সেটাও ও বুঝতে পারছিল। আনোয়ার আরেকবার আমাকে বোঝানোর চেষ্টা করে বলল, বাবু, আপনি আরেকবার ভেবে দেখেন, ওই জঙ্গলে যাওয়া কিন্তু ঠিক হবে নি। আমি বুঝতে পারছি আনোয়ার, তুমি ওখানে যেতে ভয় পাচ্ছ। বেশ, তোমাকে গ্রামে যেতে হবে না, আমাকে ওখানে ছেড়ে দিয়ে না হয় ফিরে এসো, তাহলে হবে তো? আনোয়ার কিছু বলল না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে গেল সে। রাতের খাওয়া দাওয়া সেরে যখন উঠলাম তখন ঘড়িতে প্রায় রাত্রি 9:30 বাজে। আনোয়ারের সাথে আরেকবার কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হলো না। আনোয়ারের বিবিকে জিজ্ঞাসা করে জানতে পারলাম সে মদ খেতে গিয়েছে, ফিরতে নাকি অনেক রাত হবে। অগত্যা পুঁথিটা নিয়ে আমি আবার বসলাম। কিছুক্ষণের মধ্যেই সেটায় হারিয়েও গেলাম। তোমরা শুনছো স্কেটেলসের আজকের গল্প সপ্তডিঙার গুপ্তধন। গল্পটা এতদূর পর্যন্ত যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু গল্পের ভিডিওটাকে একটা হাইপ দাও, সঙ্গে লাইক করো, এবং স্কেটেলসে যদি তুমি নতুন হও, মানে প্রথমবারের জন্য আমার গল্প শুনছো, তাহলে এক্ষুনি কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের গল্প থেকে তোমাদের জন্য প্রশ্ন, কোন দেবীর অভিশাপে চাঁদ সওদাগরের বাণিজ্য তরীগুলি ডুবে গিয়েছিল? তোমরা কমেন্ট করে আমাকে সঠিক উত্তর কিন্তু জানাও। বাবু, বাবু। পরের দিন সকালে আমার ঘুমটা ভাঙল দরজায় টোকার শব্দ আর তার সাথে আনোয়ারের কর্কশ গলার ডাকে। দরজা খুলতেই ওর হাসি মাখা মুখ দেখলাম আমি। আনোয়ারের দু চোখে তখন নতুন এক উদ্যম। বেশ অবাকই হলাম, গত রাতের কোনো ভয়ই ওর চোখে আমি দেখতে পেলাম না। আমার মুখে সম্ভবত হতভম্ব ভাবটা একটু বেশি মাত্রাতেই প্রকাশ পাচ্ছিল। সেটা দেখেই আনোয়ার হেসে বলল, চিন্তা করবেন না বাবু, আমি আপনার সাথেই আছি।
চলেন বাবু, তাড়াতাড়ি বেরোলে পদ্মানগরে আগে পৌঁছে যাব। আমি তো অবাক। আমি বললাম, কিন্তু আনোয়ার, তোমার তো বিবি বাচ্চা আছে। ওসব নিয়ে ভাববেন না বাবু, আমি সদরবনের মানুষ বাবু, মরার ভয়ে নে আমি বাঁচি নে। কিন্তু আমার জন্যে তুমি নিজের জীবনের ঝুঁকি কেন নিচ্ছ? অতিথিকে সাহায্য করা যে গেরস্তের কর্তব্য বাবু। কাল রাতে আমি আপনার কথাগুলো অনেক করে ভেবেছি। আপনি ঠিকই কইছেন, কটা বাইরের মানুষের জন্য আমরা কেন আমাদের জায়গা ছাড়ব? ওদের এখান থেকে তাইরে পঞ্চমুখীরে আবার শান্ত করতে হবে, তবেই এই সদরবনের সকলে বাঁচবে, নইলে কেউ বাঁচবে না। আজ পদ্মানগরের নদীতে আরো কয়েকজন মানুষ আর জঙ্গলের পশুর নীল লাশ পাওয়া গেছে। এরপরে আর দেরি করার কোনো মানেই হয় না। তড়িঘড়ি তৈরি হয়ে আনোয়ারের সাথে বেরিয়ে পড়লাম। দেখলাম আনোয়ার ভেসেল না নিয়ে একটা ছোট নৌকা নিল। পরিমাণ মতো খাবার দাবারও একটা পুঁটুলিতে বেঁধে নিয়েছিল। নৌকায় উঠে খেয়াঘাট ছেড়ে কিছুটা যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, এই নৌকাটা কার আনোয়ার? আগে আমার বাবু। এটা নিলে কেন? বড় নদীতে গেলে অনেক সময় লাগবে বাবু, এখন ছোট পথ আছে, সেটা দিয়ে গেলে অনেক কম সময় লাগবে, কিন্তু পথটা বড্ড সরু, ডিঙা ছাড়া আর কিছু ঢুকবে না। তাছাড়া বাবু, ওই পথে একেবারে গায়ের কাছে জঙ্গল, ডোরা কাটার বাস, পেসেলের শব্দ হলি তেরে আসতে পারে বাবু। বলো কি? তা বাবু, আপনার কাছে অস্ত্র কিছু কি আছে? অস্ত্র বলতে? আপনি যা ভাবতেছেন সেই অস্ত্রের কথাই কইতেছি বাবু। দেখেন বাবু, লাঠি, বল্লম, ডা, কুরুল এসব দিয়ে সদরবনের রাজার সাথে বড়জোর যুদ্ধ করে বাঁচার চেষ্টা করা যায়, কিন্তু পরাণ বাঁচানো যায়নি। ছুরিটা বার করে দেখালাম। সেটা দেখে আনোয়ার অল্প হাসল, নিচু স্বরে বলল, বাবু, আপনি বন্দুক ছুঁড়তে পারেন? আমি অবাক হলাম। বললাম, হ্যাঁ পারি, রিভলভার, রাইফেল আমি দুটোই চালাতে জানি। কিন্তু কেন বলো তো? আর একটু ধৈর্য ধরেন, আর একটু গেলেই জঙ্গল শুরু হবে, তখন সব কইতেছি। আরও মিনিট 10 যাওয়ার পরে নৌকার মুখ ঘোরালো আনোয়ার, একটা সরু নালায় ঢোকালো। বুঝলাম ওটাই হচ্ছে সেই শর্টকাট। আনোয়ারের বলা কথাগুলো যে কানায় কানায় সত্যি, সেটা বেশ বুঝতে পারলাম। দুপাশে হাত 10 মধ্যেই জঙ্গল। কোনো রয়্যাল বেঙ্গলের পক্ষে এইটুকু লাফিয়ে কোনো নৌকায় ওঠা কোনো ব্যাপারই নয়। নালাটা ধরে আরও কিছুটা এগোতেই পরিবেশ একেবারে পাল্টে গেল। নদীর খোলা হাওয়ায় বেশ লাগছিল। হঠাৎ সেই হাওয়া উবে গিয়ে চারিদিক কেমন যেন গুমোট হয়ে গেল। ওই দিনের বেলাতেও ঝিঁঝি পোকাদের কোরাসে আমার মাথা ধরে যেতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি দারুণ অস্বস্তিকর হয়ে উঠল। নিস্তব্ধতার অস্বস্তিটা কাটল আনোয়ারের কথায়। পুঁটুলির কাছেই একটা বড় বস্তা ছিল, সেটা আমার দিকে এগিয়ে দিয়ে ও বলল, এইটা খুলে দেখেন বাবু। বস্তার মুখের বাঁধন খুলে দেখলাম ভিতরে 2টো রাইফেল আর সাথে বেশ কিছু রাউন্ড বুলেট আছে। রাইফেল দুটো কিন্তু মোটেও কম দামি বা লোকাল ছিল না, নামি জার্মান কোম্পানির রাইফেল ছিল দুটোই। বিস্মিত এবং কৌতূহলী চোখে আনোয়ারের দিকে আমি তাকালাম। আনোয়ারও অল্পক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। তারপরে একটু লাজুক স্বরেই বলল,
আসলে বাবু, এসব কথা বাইরের কাউকে কইনি, কিন্তু আপনাকে কেমন যেন আপন মনে হচ্ছে, তাই কইতেছি। আসলে বছর 3 আগে পর্যন্ত আমি এই অঞ্চলের নামি ডাকাত ছিলাম। প্রচুর জমিদার আর বড় লোকদের সর্বস্ব কেড়ে নিছি, কিন্তু পুলিশ কখনো আমারে ছুতেও পারেনি। তবে বিশ্বাস করেন বাবু, আমি কখনো কিন্তু কোনো ভালো লোককে লুট করিনি। যে সকল রক্তি মাংসের পিশাচ গরিব চাষিগুলোকে পিষে মারত, আমি শুধু তাদেরই লুট করত। তবে ভাববেন না যেন যে সব নিজের কাছেই রাখত। আমি যা লুট করতাম তার সবই বিলে দিতাম, আমার দলের লোকদেরও দিতাম। আমি সারা জীবন ভেসেল টেনেই রোজগার করেছি। তা হঠাৎ এ লাইন ছাড়ার কারণটা কি? সত্য দারোগা বাবু। সে কি? এই যে বললে পুলিশ তোমাকে কখনো ছুঁতেও পারেনি। সে ঠিকই কয়েছি বাবু, পুলিশ আমাকে বা আমার দলকে কখনো ধরতে পারেনি। দারোগা সত্য শরণ ছিলেন খুব বুদ্ধিমান আর ভালো মানুষ। একমাত্র উনি আমাকে ধরতে পেরেছিলেন। সব জানতে পেরেও উনি আমাকে ছেড়ে দিয়েছিলেন, আমাকে ভালো হবার সুযোগ দিয়েছিলেন। আমি সেই সুযোগ হাতছাড়া করি নে বাবু। তারপর থেকে আর কখনো আমি ডাকাতি করি নে, দলও ভেঙে দিছি। এখন সেই আগের জীবনের জিনিস বলতে শুধু এই দুটোই রেখে দিছি। আনোয়ারের কথা শুনে বেশ ভালো লাগলো, কিন্তু একই সাথে একটা দুশ্চিন্তাও মাথায় এলো। এমন একজন ডাকাতের সাথে থাকাটা কি ঠিক হচ্ছে? কিন্তু তখন আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। আমি জিজ্ঞাসা করলাম, আর ওই লাইনে যেতে ইচ্ছে করে না? না বাবু, লাইন ছাড়ার পরে আর কখনোই ইচ্ছে হয়নি। আপনি ভয় পাচ্ছেন বলে মনে হচ্ছে। না না না, ভয় কেন পাবো? আমি জানি তুমি ভালো মানুষ, তা না হলে এক কথায় আমাকে সাহায্য করতে চলে আসতে না। এখন ছাড়ো এসব কথা। পদ্মানগর আর কতটা দূরে আছে? আর 2 বাঁক ঘুরলেই পদ্মানগর দেখতে পাবেন বাবু। আর ওই জঙ্গলটা কত দূরে? গ্রামটা ছোট বাবু, কিছুটা গেলেই জঙ্গল শুরু হবে, খুব ঘন জঙ্গল। তুমি গিয়েছো কখনো ওই জঙ্গলে? এখনো পর্যন্ত 2 বার গেছি বাবু। সব কইছি যখন বলতে আর লজ্জা নেই। 2 বারই পুলিশের চোখে ধুলো দিতেই গেছিল, কিন্তু জঙ্গলের বেশি ভিতর পর্যন্ত যাইনি বাবু। আচ্ছা আনোয়ার, ওই মন্দিরটা কোথায় হতে পারে সেই সম্পর্কে কিছু জানো? না বাবু, আব্বুর কাছে শুনেছিল ওই মন্দির নাকি জঙ্গলের অনেক ভিতরে আছে। আগের দিন রাতে পুঁথিতে পড়া কয়েকটা লাইন আমার মনে পড়ে গেল। যেথা ত্রিবেণী মিলিছে জল ঘোর গম্ভীর, বাম হস্তে বেণুকারণ্য, দক্ষিণে দেবী স্থির, ব্যাঘ্র গর্জন শোভিত, তেপান্তরের পর দেবী স্থান গঠিল পদ্মাসুত বর। আনোয়ারকে জিজ্ঞাসা করলাম, ওই জঙ্গলের মধ্যে এমন কোনো জায়গা চেনো যেখানে 3টে নদী এক জায়গায় মিলেছে? বাঁদিকে বাঁশবন আর ডান দিকে দেবী স্থির, মানে নিশ্চয়ই কোনো দেবীর মূর্তি আছে, সেখানে বাঘও আছে। এমন কোনো জায়গা তো আমি চিনি নে বাবু। হ্যাঁ, 3টে নদীর মাথা যেখানে মেলে সে জায়গাটা আমি চিনি বাবু। এই প্রথম দারুণ উত্তেজনা অনুভব করলাম। মনে হলো মন্দিরটা আমি খুঁজে পেলেও পেতে পারি। বললাম,
আমাকে নিয়ে যেতে পারবে? তা পারবো বাবু। তাহলে সোজা ওখানেই চলো। এরপরে আনোয়ারের সাথে জঙ্গল আর জঙ্গলে কি কি পশু আছে সেসব নিয়েই কথা চলল। কিন্তু মনের মধ্যে ছুটতে থাকা উত্তেজনাটা প্রতি মুহূর্তে আমি অনুভব করছিলাম। প্রথম বাঁকটা ঘোরার পর পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু দ্বিতীয় বাঁকটা ঘুরতেই আমি আর আনোয়ার ভয়ে কেঁপে উঠলাম। দেখলাম নালার ঘোলাটে জলে ভাসছে গোটা 8 লাশ। কারো পরনে আধুনিক পোশাক, আবার কারো পরনে ধুতি বা গামছা। প্রতিটা লাশের গায়ের রং নীল বর্ণ হয়ে আছে। এমন মৃতদেহ আমি আগে কখনো দেখিনি। আনোয়ার আতঙ্কিত স্বরে বলল, এসবই পঞ্চমুখীর কাজ বাবু, এসবই পঞ্চমুখীর কাজ। এমন বীভৎস আর ভীতিপ্রদায়ী দৃশ্যের ধাক্কায় আমি একেবারে হতভম্ব হয়ে গিয়েছিলাম। আনোয়ারের কথায় হুঁশ ফিরলে আমি জিজ্ঞাসা করলাম, ওই ত্রিবেণী সঙ্গমে যাওয়ার পথটা কি এই জঙ্গলের মধ্যে দিয়ে? দুটো পথে আসে বাবু, একটা জঙ্গলের মধ্যে দিয়ে, আরেকটা এই নালা ধরে। কোন পথে গেলে ঝুঁকি কম হবে আনোয়ার? একটা বাবু, পঞ্চমুখীর হাত থেকে বাঁচার মতো তো কোনো পথই নেই। সে জল জঙ্গল দু জায়গাতেই সমানভাবে চলতে পারে, তবু জল দিয়ে যাওয়াই ঠিক হবে। শুনেছি পঞ্চমুখী নাকি খুব দরকার না পড়লি চন্দ্র দেবতার মন্দির ছেড়ে যায় না। তাহলে তাই করো আনোয়ার। যেমন করেই হোক অন্ধকার হওয়ার আগে ওই মন্দির আমাদেরকে খুঁজে বের করতেই হবে, কারণ দিনের আলো নিভলে ওই জঙ্গলে থাকা কোনোভাবেই নিরাপদ হবে না। বাবু, এখন প্রশ্ন করব। বলো। মন্দিরখানা যদি আমরা পেয়েও যাই, তারপরে কি করব আমরা? সেটা পরে দেখা যাবে। যদি সত্যি মন্দির আর তার মধ্যে থাকা গুপ্তধন পেয়ে যাই, তাহলে সেসব ভারত সরকারের হাতে তুলে দেওয়াই উচিত হবে। আনোয়ারের গলায় এই প্রথম আমি প্রতিবাদী সুর শুনলাম। ও বলল, কিন্তু আব্বুর কাছে শুনেছি চন্দ্র দেবতা নাকি সব রেখে গিয়েছিলেন তার প্রজাদের জন্য, মানে আমাদের এই সুন্দরবনের লোকদের জন্য। তাইলে এই জিনিস সরকারের কেন হবে বাবু? গুপ্তধন পাওয়া গেলে তা তো আমাদেরই থাকা উচিত নাকি? কিন্তু সেটা তো বেআইনি হয়ে যাবে আনোয়ার। কোনো গুপ্তধন পাওয়া গেলে তা সরকারকে দেওয়াই যে নিয়ম। তা বাবু আপনি যাই কন, ইয়া বড় বাজে নিয়ম। আচ্ছা বেশ, সে না হয় দেখা যাবে পরে। আগে মন্দিরটা তো খুঁজে পাই, তারপরে গুপ্তধনের সন্ধান করতে হবে। পাওয়া গেলে দেখা যাবে। এখন তাড়াতাড়ি আগে চলো। আমার এই কথা শুনে আনোয়ারের মুখে হাসি ফুটল। ও নতুন উদ্যমে হাল টানতে শুরু করলো, তবে খুব একটা গতি বাড়ল না। তার কারণ আমরা যত এগোচ্ছিলাম ততই নালার জলে পঞ্চমুখীর বিষে নীল হয়ে যাওয়া লাশের সংখ্যা ক্রমশই বেড়ে উঠছিল। পাল্লা দিয়ে সঙ্গে ঘন হচ্ছিল দুপাশের জঙ্গল। ঘড়িতে তখন বেলা 11:30 বাজে। আনোয়ার বলল, বাবু, 3 নদীর মাথায় যেতে এখনো কিছুটা সময় লাগবে। চলেন, তার আগে বরং খেয়ে নেওয়া যাক। জঙ্গলে ঢুকলে আর খাওয়ার সময় মিলবে না। খিদে বেশ ভালোই পেয়েছিল। আপত্তি না করে আমি পুঁটুলি খুললাম। ভাত, ডাল আর ঝাল ঝাল একটা চচ্চড়ি আছে। অতি সামান্য রান্না হলেও আনোয়ারের বিবির হাতের গুণে আর খিদের জ্বালায় তাই যেন অমৃত মনে হলো। হাত ধুয়ে বেশ তৃপ্তি করে খাওয়া সারলাম। ঠিক তারপরেই টের পেলাম নালার জলের স্রোত যেন ক্রমশ বাড়ছে। বাবু ধরে বসেন, আমরা 3 নদীর মাথার একেবারে কাছাকাছি চলে এসেছি। আর হাতে একখান বন্দুক রাখেন। ও জায়গায় প্রায় বাঘ আছে, বড় বড় কুমিরও আছে বাবু।
যাকে বলে একেবারে ডাঙায় বাঘ আর জলে কুমির। অল্প হেসে বস্তার ভিতর থেকে একটা রাইফেল বের করে তাতে বুলেট লোড করে নিলাম। জলের টান আরও কিছুটা বাড়ল। আমাদের নৌকাও আরও জোরে সামনের দিকে ধেয়ে চলল। আরও মিনিট সাতেক যাওয়ার পরে দেখলাম নালা হঠাৎ করেই অনেকটা চওড়া হয়ে গেল। ঘোলাটে জলের স্রোতে এবারে দেখলাম ছোটোখাটো ঘূর্ণি জন্ম নিতে শুরু করেছে। বুঝলাম ত্রিবেণী সঙ্গমের একেবারে কাছে চলে এসেছি। আনোয়ার হঠাৎ তর্জনী তুলে একটা দিকে ইশারা করে বলল, ওই দেখেন বাবু, 3 নদীর মাথা, পানি কেমন বাই বাই করে ঘুরতেছে দেখেন। সেদিকে তাকিয়ে দেখলাম 3 দিক থেকে 3টে নদীর জল এক জায়গায় এসে মিশেছে। সেখানে তৈরি হয়েছে একটা ঘূর্ণি। ঘূর্ণিটা বেশ বড়। বাঁ দিকে তাকালাম, ঘন জঙ্গল, কিন্তু সুন্দরী বা গরান গাছ নয়, জঙ্গলটা বাঁশ গাছের। ওই দিকে যতদূর চোখ গেল শুধু বাঁশ গাছই আমি দেখতে পেলাম। এবারে তাকালাম দক্ষিণে, মানে ডান দিকে। যে উত্তেজনাটা একটু একটু করে শীর্ষে পৌঁছাচ্ছিল সেটা হুট করেই একেবারে তলানিতে গিয়ে ঠেকল। কারণ সুন্দরী হেতালের ঘন জঙ্গলের মধ্যে যত দূর দৃষ্টি গেল, কোনো মূর্তি তো দূরের কথা, পাথরের কোনো ঢিবিও আমার চোখে পড়ল না। আনোয়ারকে জিজ্ঞাসা করলাম, ওই জঙ্গলে কখনো গিয়েছ? না বাবু। তাহলে আগে ওই জঙ্গলেই বরঞ্চ চলো, ওখান থেকেই আমরা খোঁজ শুরু করব। আনোয়ার আর কথা না বাড়িয়ে নৌকা জঙ্গলের কাছে নিয়ে গেল। একটা গাছের সাথে কাছি দিয়ে নৌকা বেঁধে আমরা দুজনে হাতে রাইফেল নিয়ে জঙ্গলে ঢুকলাম। আগেই বলেছি, এর আগে সুন্দরবনে এলেও এতটা ভিতরে আমি কখনো যাইনি, তাই এমন ঘন জঙ্গলের ব্যাপারেও আমার কোনো ধারণা ছিল না। চারিদিকে অবাক হয়ে দেখতে দেখতে আমি এগোচ্ছিলাম। বাবু, পায়ের দিকে খেয়াল রাখবেন, জোঁক আর বিষাক্ত সাপ 2 কিন্তু আছে। জোঁকে ধরলেই তবু ঠিক আছে, কিন্তু সুন্দরবনের সাপে কামড়ালে আর দেখতে হবে নি। সাপ নামক প্রাণীটার প্রতি আমার আজীবনই একটু ভয় বা ঘৃণা, যাই বলুন না কেন, একরকম রয়েছে। আনোয়ারের কথা শুনে একটু চমকেই উঠলাম। আমি নিজের পায়ের দিকে ভালো করে দেখে নিলাম, কোথাও কিছু নেই দেখে শান্তি হলো একটু। এগোতে এগোতেই জিজ্ঞাসা করলাম, আচ্ছা আনোয়ার, তুমি কখনো সাপের কামড় খেয়েছো? হ্যাঁ বাবু, 1 বার নয় 3 বার সাপের কামড় খেয়েছি, কিন্তু মরি নে। কেন জানেন? কেন? এই জিনিসের জোরে আমি বেঁচে গেছি। কোমরে বাঁধা গামছার মধ্যে থেকে কোনো একটা শিকড় বের করে আমার দিকে আনোয়ার তুলে ধরল। সেটা হাতে নিয়ে আমি জিজ্ঞাসা করলাম, এটা কি সর্পগন্ধার শিকড়? না না বাবু, এ জিনিস সর্পগন্ধার শেকড় নয়। আর ওদের তো শুধু সাপের কাছে আসা ঠেকানো যায়, সাপের কামড় থেকে বাঁচা যায়নি। তাহলে এটা কি? এ হচ্ছে বনদেবীর নিজের হাতে বানানো গাছের শেকড়। এ গাছের নাম হলো সর্পমিত্র। এ গাছের কথা আমরা সুন্দরবনের লোকজন ছাড়া আর কেউ বিশেষ জানেনি। তাও সুন্দরবনের সকল মানুষও জানেনি। এই গাছের শিকড় কাছে থাকলি সাপ মোটে কাছে ঘেঁষেনি, আর সাপের কামড়েও কিছু হয়নি। সর্পমিত্র মানে সর্পমিত্র? না, এমন গাছের নাম আমি আগে কখনো শুনিনি। আমি জিজ্ঞাসা করলাম, তা কোথায় পাওয়া যায় এই গাছ? জঙ্গলের অনেক ভিতরে বাবু। এই নেন, আপনার কাছেও একখান রাখেন। আনোয়ার আমার দিকে একটা শিকড় বাড়িয়ে দিল।
শিকড়টা পকেটে ঢুকিয়ে নিলাম। বন জঙ্গলের মানুষরা যে অনেক রকম গাছগাছালির ব্যবহার জানে সেটা আমি জানি। এমন অনেক গাছের কথাও এরা জানে যা হয়তো মডার্ন সায়েন্স এখনো চিনে উঠতেই পারেনি। এই সর্পমিত্র হয়তো তেমনই কোনো ঔষধি গাছ। আনোয়ার জিজ্ঞাসা করল, বাবু আমরা কি খুঁজতেছি? একটা দেবী মূর্তি। মূর্তি? কেমন মূর্তি বাবু? কেমন মূর্তি তা তো জানি না, তবে দেবী মনসার মূর্তি কিন্তু হতে পারে। আচ্ছা বাবু। আরো কয়েক ঘন্টা খোঁজাখুঁজি করার পরে হঠাৎ আনোয়ারের ডাক শুনতে পেলাম। বাবু বাবু একবার এদিকে আসেন। আমরা দুজনে আলাদা আলাদা দিকে খুঁজছিলাম। আনোয়ারের থেকে আমি বেশ কিছুটা দূরে ছিলাম। ছুটলাম ওর ডাক উদ্দেশ্য করে, কিন্তু আনোয়ারের ডাক শুনে যে আমার সাথে আরও একজন ছুটতে শুরু করেছে সেটা আমি বুঝতে পারিনি। যখন বুঝলাম তখন অনেক দেরি হয়ে গেছে। কিছুটা যাওয়ার পরেই সেই আরেকজনকে দেখতে পেলাম। না, প্রথমে শুনতে পেলাম তার ডাক। গর্জনটা শুনেই থমকে আমি দাঁড়িয়ে পড়লাম। চিড়িয়াখানায় বাঘের ডাক আমি বহুবার শুনেছি, কিন্তু সেই ডাক মোটেও তাদের মতন ছিল না। বলতে দ্বিধা নেই, সুন্দরবনের রাজার সেই গর্জন শুনেই আমার প্রায় পিলে চমকে গিয়েছিল। তারপরে যখন সবুজ ঝোপঝাড়ের আড়াল থেকে প্রথম তার উজ্জ্বল হলুদ শরীরের কিছুটা ছটা দেখতে পেলাম, তখন আমার হাত পা কাঁপতে শুরু করলো। আমি রাইফেলটা তুলে ধরলাম, কিন্তু টের পাচ্ছিলাম ট্রিগার টানার মতন জোর যেন ধীরে ধীরে আমার হাত থেকে চলে যাচ্ছে। কয়েকটা নিস্তব্ধ মিনিট কাটলো। তারপরে একটা বড় ঝোপের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো সুন্দরবনের রাজা, দি রয়্যাল বেঙ্গল টাইগার। মাথার ওপরে গাছের পাতার আচ্ছাদনের ফাঁক ফুটো দিয়ে সূর্যের আলো প্রাণীটার গায়ে পড়ছিল। তাতেই ওর শরীরের চকচকে হলুদ রং যেন আরো উজ্জ্বল দেখাচ্ছিল। এত বড় বাঘ আমি এর আগে কখনো দেখিনি। রাইফেল তুলে রাখলেও বাঘটার জুলজুলে চোখের দিকে তাকাতেই আমার হাতের কম্পন যেন আরো বেড়ে গেল। বাঘটা যে আমাকে আক্রমণ করতেই এসেছে সেটা বেশ বুঝতে পারছিলাম। চিৎকার করে আনোয়ারকে ডাকার ক্ষমতা আমার তখন ছিল না। আমি বুঝলাম আমায় নিজেকেই যুদ্ধ করতে হবে। যা হোক করে নিজেকে স্টেডি করলাম, শক্ত হাতে রাইফেল ধরলাম। বাঘটাও কয়েক পা পিছিয়ে গিয়ে যেন আক্রমণ করার জন্য প্রস্তুত হলো। কয়েকটা সেকেন্ড কাটলো, তারপরেই বাঘটা প্রচন্ড একটা গর্জন করে কিছুটা ছুটে এসে একটা লাফ দিল। বাঘটার ধারালো বড় ক্যানাইন দুটো যেন চকচক করে উঠল। ওই দুটোর লক্ষ্য যে আমার গলা সেটা বুঝতে কোনো সমস্যা হচ্ছিল না। মৃত্যু এমন ঢিল ছোঁড়া দূরত্বে থাকলে ভয় কেটে গিয়ে প্রাণ বাঁচানোর তাগিদই তীব্রভাবে মানুষের জেগে ওঠে। আমি রাইফেল আরো শক্ত করে ধরলাম। বাঘটা তখন আমার থেকে বড় জোর 3 হাত দূরে রয়েছে। আমার তর্জনী নিজে থেকেই রাইফেলের ট্রিগার টেনে দিল। প্রচন্ড গর্জন করে রাইফেল থেকে বুলেট ছিটকে বেরোলো। আমি চোখ বুজিয়ে নিলাম। চোখ বোঝানোর ঠিক পরেই বাঘটারও একটা আর্তনাদ শুনতে পেলাম। কিছুক্ষণ বাদে আমি চোখ খুললাম। মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। বন্যপ্রাণী হত্যা আমার অতি অপছন্দের একটা বিষয়। আমি চোখ খুলে যে মৃত বাঘটাকে দেখতে পাবো সেটা ভেবে আরো খারাপ লাগছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, চোখ খুলে সামনে ঝোপঝাড় আর গাছপালা ছাড়া আমি আর কিছুই দেখতে পেলাম না। খালি মাটির দিকে তাকিয়ে দেখলাম কিছুটা রক্ত আর হলুদ লোম পড়ে আছে।
কি হয়েছে এবার আমি বুঝলাম। গুলি বাঘকে জখম করলেও মারতে পারেনি। গুলির আঘাতে আর রাইফেলের গর্জনে সে ভয় পেয়ে পালিয়েছে। আনোয়ার ছুটে এসে আমার কাছে দাঁড়ালো, বলল, বাবু আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি, তবে বাঘটা কিন্তু মরেনি, শুধু আহত হয়েছে। ডোরা কাটার গর্জন শুনেই তো আমি এলুম, তারপরেই বন্দুক চলার শব্দ পেলুম। চিন্তা করার কিছু নেই আনোয়ার, তবে আমাদের একটু চোখ কান খুলে এগোতে হবে। তা তুমি ডাকছিলে কেন আমায়? বাবু ওদিকে জঙ্গলের মধ্যে একটা মূর্তি আছে। মূর্তি? কেমন মূর্তি? এগে বাবু বনদেবীর মূর্তি। কোথায় দেখেছো? ওই তো বাবু ওই দিকে জঙ্গলে। চলেন আমার সঙ্গে চলেন, আমি দেখাচ্ছি। আনোয়ারের সাথে এগিয়ে গেলাম। কিছুটা যাওয়ার পরেই ও বলল, বাবু ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা হলো বনদেবীর মূর্তি। মূর্তিটার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম প্রায় ফুট 8 দেবী মূর্তিটা শ্যাওলায় ঢেকে গেছে। জংলি ঝোপঝাড় মূর্তিটার অর্ধেকের বেশি জড়িয়ে নিয়েছে। আনন্দে প্রায় লাফিয়ে উঠে বললাম, আনোয়ার, আমরা পেয়ে গেছি। এই মূর্তিরই খোঁজ আমি করছিলাম। এর মানে আমরা চণ্ডচাঁদের তৈরি সেই গোপন মন্দিরের খুব কাছাকাছি আছি আনোয়ার। আর একটু খুঁজলেই হয়তো তা পাওয়া যাবে। কিন্তু কোথায় খুঁজবেন বাবু? এটা সত্যিই ভাববার মতো প্রশ্ন। পুঁথিতে এই মূর্তির উল্লেখ আছে। বলা হয়েছে এই মূর্তির আশেপাশেই কোথাও সেই মন্দির পদ্মাসুতেরা তৈরি করেছিল, কিন্তু মন্দিরটা যে ঠিক কোথায় সে সম্পর্কে পুঁথিতে কিছুই বলা হয়নি। বেশ কিছুক্ষণ ভাবার পরে মূর্তিটার কাছেই এগিয়ে গেলাম। আনোয়ারের কাছে একটা দা ছিল, সেটা দিয়ে ঝোপঝাড় কেটে পরিষ্কার করলাম মূর্তিটা। তারপরে সেটা খুব ভালো করে আমি পর্যবেক্ষণ করলাম। বেশ কিছুক্ষণ পরীক্ষা করার পরে ব্যাপারটা আমার চোখে পড়ল। দেখলাম দেবী মূর্তির 2 হাতের তর্জনী একই দিকে নির্দেশ করছে। আনোয়ারকে বললাম, ওই দিকটা একটু খুঁজে দেখো তো আনোয়ার, কোনো মন্দিরের ভাঙা দেওয়াল বা তেমন কিছু দেখতে পাও কি না। আনোয়ার এগিয়ে গিয়ে জঙ্গল ঝোপঝাড় কেটে দেখতে শুরু করলো। প্রায় 40 মিনিট খোঁজাখুঁজির পরেও কিছু খুঁজে না পেয়ে ফিরেও এলো। আমি আবার চিন্তায় পড়লাম। পুঁথির এত কথা যখন মিলেছে, তখন মন্দির আর গুপ্তধন যে আছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছিলাম। আমিও কিছুক্ষণ খুঁজলাম, কিন্তু তেমন কিছুই পেলাম না যা দেখে বোঝা যায় মন্দিরটা সেখানে আছে। আনোয়ার আমাকে জিজ্ঞাসা করল, তাইলে কি বাবু ষণ্ডরাজার মন্দির বলে আসলে কিছু নেই? আমার বিশ্বাস সেই মন্দির আছে। এত কিছু যখন মিলেছে তখন ওটুকুও মিলবে। তুমি একটু এগিয়ে গিয়ে দেখো, যদি তেমন কিছু দেখতে পাও। আনোয়ার কথা না বাড়িয়ে জঙ্গলের ভিতরের দিকে চলে গেল। আমি আবার মূর্তিটা দেখতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ দেখার পরে কি মনে হতে মূর্তির 2 হাত ধরে একবার করে টান মারলাম। বাম হাতটা ধরে টান দিয়েই বুঝলাম সেটা নড়ানো সম্ভব নয়, কিন্তু তারপরে ডান হাতটা ধরে অল্প টান দিতেই সেটা নিচের দিকে নেমে গেল। সাথে সাথে অনুভব করলাম মাটি হঠাৎ করে যেন কাঁপতে শুরু করেছে। কয়েক সেকেন্ডের মধ্যে কম্পন দ্বিগুণ হয়ে গেল। আর তারপরেই অবাক হয়ে দেখলাম 8 ফুটের পাথরের তৈরি দেবী মূর্তি ধীরে ধীরে মাটির তলায় চলে গেল। বিস্ময়টা আর চেপে রাখতে না পেরে আমি চেঁচিয়ে আনোয়ারকে ডাকলাম। সে এলো কিনা সেদিকে অবশ্য আমার কোনো খেয়াল ছিল না। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম মাটির নিচে যেতে থাকা মূর্তিটার দিকে। মূর্তিটা মাটির নিচে চলে যাওয়ার পরে ঘটল আরেক বিস্ময়কর ঘটনা। হাত 10 দূরে মাটির মধ্যে ধীরে ধীরে তৈরি হলো একটা প্রকাণ্ড গর্ত। গর্তের সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম ধাপে ধাপে সিঁড়ি নেমে গিয়ে অন্ধকারে মিশে গেছে। আরেকবার ডাকলাম আনোয়ারকে,
ও যেদিকে গিয়েছিল সেদিকে তাকিয়ে দেখলাম ঝোপঝাড় নড়ছে। ভেবেছিলাম আনোয়ার আসছে, তাই ব্যাপারটার প্রতি তেমন একটা খেয়াল করিনি। আর সেটা করাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। অবশ্য যদি সাবধান হতাম তাহলে হয়তো গায়ে কাঁটা দেওয়া ওই ট্রেলিং অভিজ্ঞতাটা আর হতো না। আমার পকেটে একটা ছোট টর্চ ছিল, সেটা বের করে আলো ফেললাম সিঁড়িগুলোর ওপরে। দেখলাম ধাপে ধাপে সিঁড়ি অনেকটাই নিচে নেমে গেছে। একা নামতে সাহস হলো না, তাই আনোয়ার আসছে কিনা সেটা দেখার জন্যে ঝোপটার দিকে তাকালাম। আর তাকিয়েই একেবারে পাথর হয়ে গেলাম। দেখলাম ঝোপটার কম্পন আরো বেড়ে উঠেছে। তারপরে এক ধাক্কায় ঝোপের ভিতর থেকে বেরিয়ে এলো এক প্রকাণ্ড সরীসৃপ। তবে মোটেও সাধারণ সাপ নয়। দেখলাম ওই সাপের একটা নয়, 5-5টা ফোনা, আর সবকটাই বেশ বড়। সাপটার মাঝের মাথার ওপরে রত্ন জাতীয় কিছু একটা ছিল, যেটার ওপরে দিনের আলো পড়ায় সূর্যের মতন চকচক করছিল। আমার পক্ষে ওই দিকে চেয়ে থাকাই দুষ্কর হয়ে যাচ্ছিল, কিন্তু এমন একটা প্রাণীর ওপর থেকে চোখ সরালে তো আর চলে না। তাই যা হোক করে আমি চেয়ে রইলাম। কয়েকটা নিস্তব্ধ সেকেন্ড কাটল। তারপরে একেবারে আচমকাই সাপটা তেড়ে এলো আমার দিকে। রাইফেল আমার হাতে ছিল না, সেটা তুলে গুলি চালানোর মতো পরিস্থিতিও ছিল না। আমি প্রাণ বাঁচাতে ছুটে পালাতে গেলাম, কিন্তু ভুলে গিয়েছিলাম আমার ঠিক পিছনেই সেই গর্ত। ফলত যা হওয়ার তাই হলো। পাথুরে সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে আমি গর্তের মধ্যে চলে গেলাম। আমার শরীর যখন গর্তের তলদেশে গিয়ে যখন ঠেকল, তখন আমি প্রায় অচৈতন্য হয়ে গিয়েছি। কিন্তু প্রাণ বাঁচানোর তাগিদেই হয়তো আমার মস্তিষ্ক যথাসাধ্য চেষ্টা করে নিজেকে কিছুটা সামলে নিল। গড়াতে গড়াতে নামলেও হাত থেকে টর্চটা ছাড়িনি। কষ্ট করে উঠে দাঁড়িয়ে আমি আশেপাশে আলো ফেললাম। টর্চের ছোট আলোক বলয়ে যা দেখলাম তাতে আমার বিস্ময় আর আনন্দ 2 মাত্রা ছাড়া রূপ নিল। দেখলাম বড় হলঘরের মতো জায়গাটার ঠিক মাঝামাঝি একটা বেদির ওপরে দাঁড়িয়ে একটা পাথরের দেবী মূর্তি। বলাই বাহুল্য সেই মূর্তি দেবী মনসার। আর মূর্তির চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে স্তূপাকার সোনা, নানান দামি রত্ন আর পাথর। আমার মুখ থেকে নিজে থেকেই বেরিয়ে এলো চন্দ্রচাঁদের গুপ্তধন। ঠিক এই সময় সিঁড়ির দিক থেকে কারো নেমে আসার শব্দ পেলাম। প্রথমে ভাবলাম হয়তো আনোয়ার আসছে, কিন্তু পরক্ষণেই বুঝলাম একজন নয়, 2 জন নেমে আসছে। বেশ অবাকই হলাম। টর্চের আলো বন্ধ করে একটা স্তূপের পিছনে গিয়ে লোকালাম। গর্তের মধ্যে অল্প স্বল্প আলো ঢুকছিল। তাতেই স্পষ্ট দেখলাম একজন লম্বা চওড়া বিদেশি ব্যক্তি আর একজন মহিলা ঝড়ের বেগে গর্তের মধ্যে নেমে এলো। মহিলাটি প্রায় আনন্দে নাচতে নাচতে বলল, ফাইনালি আমরা গুপ্তধনের সন্ধান পেয়ে গেলাম। ইয়েস ইরা, আমরা করে দেখিয়েছি। এবারে এই সকল সম্পদ আমাদের, শুধু আমার আর তোমার। রাইট জন, এখন চলো, যতটা নেওয়া যায় তা নিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো, বুঝলে? খোঁজ যখন পেয়ে গেছি তখন এরপরেও আসতে সমস্যা হবে না। সাপটাও যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। আমি ভাবছি ওই বেঙ্গলি ছেলেটার কথা। ওকে তো এই গর্তে পড়তে দেখলাম। সে গেল কোথায়? সে যেখানেই যাক, আমাদের ভেবে কাজ নেই। আমাদের যা দরকার ছিল তা তো পেয়ে গেছি আমরা। এখন কিছুটা সোনাদানা নিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। হ্যাঁ, তা তো বটেই। আসলে ছেলেটাকে পেলে একটা থ্যাঙ্কস জানাতাম। যে কাজ ওই বুড়ো আমাদের এত বড় দল করতে পারলো না, সেটাও একাই করে দিল। কেমন থ্যাঙ্কস? যেমনটা ওই শশীভূষণ বন্দ্যোপাধ্যায়ের বুকে বসিয়েছিলে সেরকম তো? তাও মন্দ উপহার হতো না।
ওরা দুজনে এবারে এগিয়ে গেল সোনার স্তূপের দিকে। আমারও বুঝতে সময় লাগলো না, এরাই শশীভূষণ বাবুর পিছনে পড়েছিল, তাকে হত্যা করেছে এরা। শরীরের মধ্যে যেন আমার আগুন জ্বলে গেল, মাথার মধ্যে কেউ যেন ক্রমাগত বলে চলল, এই গুপ্তধন যদি আমি উদ্ধার করতে না পারি তাতেও কোনো কষ্ট নেই, কিন্তু ওই জানোয়ার দুটোর হাতে আমি এই গুপ্তধন যেতে দেব না। আমি স্তূপের আড়াল থেকে বেরিয়ে এলাম। মহিলা আর বিদেশি ব্যক্তিটা আমাকে ওই রকম আচমকা দেখে বেশ থতমতই খেয়ে গেল। আমার শরীর তখন রাগে জ্বলছে। আমি দৃঢ় স্বরে বললাম, আমি থাকতে তোমরা এখান থেকে একটা দানাও নিয়ে যেতে পারবে না, আমি তোমাদের নিয়ে যেতে দেব না। বিদেশি ব্যক্তি হাসতে হাসতে আমার দিকে কিছুটা এগিয়ে এলো, তারপর বলল, হে তো এটাকেও পেয়ে গেলাম, তা আমাদের তুমি আটকাবে নাকি? বেশ, তাহলে আটকে দেখাও। লোকটা রিভলভার বের করে আমার দিকে তাক করল। আমিও কিছু না ভেবেই টর্চটা ছুঁড়লাম। টর্চটা ছোট হলেও ওজনে বেশ ভারী ছিল। সেটা সোজা গিয়ে লাগলো লোকটার মাথায়। সে মুখ ঘোরালো, আর এই অল্প সময় আমি ঝাঁপিয়ে পড়লাম তার উপরে। পরপর কয়েকটা ঘুষি বসিয়ে দিলাম তার চোখে, নাকে, মুখে। জনের শরীর রীতিমতো বড় ছিল। এক ধাক্কায় সে আমাকে মাটির উপরে ফেলে দিল, তারপরে নিজেকে সামলে নিয়ে অবশেষে ঝাঁপিয়ে পড়লো আমার উপরে। তারপর আমাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। মেয়েটা ততক্ষণে একটা স্তূপের কাছে গিয়ে সোনা এবং রত্ন সব পকেটস্থ করতে শুরু করেছে। জন এবারে মোক্ষম একটা ঘুষি বসালো আমার মুখে। আমার মনে হলো আমার প্রাণ হয়তো একটু একটু করে বেরিয়ে যাচ্ছে। তাকে ঠেলে সরানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। জন আরেকটা ঘুষি মারলো আমার নাকে। আমার নাক ফেটে রক্ত বেরিয়ে এলো। এরপরে জন দু হাতে সজোরে চেপে ধরলো আমার গলা। বলির পাঁঠার মতো আমি ছিটকাতে শুরু করলাম। আমার ক্রমশ দম আটকে আসছিল। একইভাবে নিজেকে অত্যন্ত অসহায় মনে হচ্ছিল। আমার বুকে যেন অবশিষ্ট দমটুকুও তখন শেষ হয়ে এসেছে। জনের ঘুষিতে ডান চোখের দৃষ্টি এমনিতেই ঝাপসা হয়ে গিয়েছিল, এখন যেন আরো ঝাপসা হয়ে এলো। আমার ছটফটানিও একটু একটু করে কমতে শুরু করেছে। আমি বেশ টের পাচ্ছিলাম বাঁচার আমার আর কোনো সম্ভাবনাই নেই। কিন্তু ভাগ্যদেবী এবারে আমার অনুমান মিথ্যে প্রমাণ করলেন। আমি তখন প্রায় সম্পূর্ণ ঝিমিয়ে পড়েছি। আমার দু চোখ তখন বুজে এসেছে। হঠাৎ বুক আর গলার ওপর থেকে যেন সব ভার চলে গেল। আমিও বুক ভরে দম নিয়ে বাঁচলাম। গড়িয়ে কিছুটা সরে গিয়ে আমি চোখ খুললাম। গর্তের মধ্যে আসা অল্প ধোঁয়াটে আলোয় আমি হতভম্ব হয়ে দেখলাম গর্তের মধ্যে উপস্থিত হয়েছে পঞ্চানন। তার মাথার মণি অন্ধকারের মধ্যেও জল জল করে জ্বলছে, আর মরণ প্যাঁচে সে জড়িয়ে ধরেছে জনকে। সে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। এর পরের ঘটনাগুলো প্রায় চোখের নিমেষে ঘটে গেল। প্রাচীন সেই ভূগর্ভস্থ মন্দিরের আদিম পঞ্চমুখী প্রহরী একটা ছোবল বসালো জনের চওড়া বুকে। মৃত্যু আর্তনাদ করে উঠল সে। ভীত চোখে দেখলাম লম্বা চওড়া শক্তপোক্ত মানুষটার ফর্সা দেহ যেন মুহূর্তের মধ্যে নীল বর্ণ ধারণ করল। ওর নাক, মুখ আর কান থেকে কালচে রক্ত বেরিয়ে এলো। এরপরে জনকে ছেড়ে দিয়ে পঞ্চমুখী এগিয়ে গেল সোজা ইরার দিকে। সে ততক্ষণে সিঁড়ি ধরে উঠতে শুরু করেছে, কিন্তু কয়েকটা ধাপ উঠেই আর এগোতে পারল না। মোটা কাছির মতন লেজের একটা মোক্ষম ধাক্কা খেয়ে সে সোজা ছিটকে পড়ল পাথুরে সিঁড়ির ওপরে। পলকের মধ্যে সরীসৃপটা যেন মরণ প্যাঁচে চেপে ধরল তাকে।
তারপরে সজোরে একটা ছোবল বসালো ওর মাথায়। হাড় ভাঙার মর্মর শব্দ পেলাম। মুহূর্তের মধ্যে ইরার অবস্থাও জনের মতনই হলো। আমি তখনও হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। আমার গোটা শরীর তখন যেন পাথরে পরিণত হয়েছে। আমি এক চুলও তখন আর নড়তে পারছিলাম না। ইরাকে ফেলে দিয়ে সরীসৃপটা হিস হিসে গর্জন করতে করতে সোজা এগিয়ে এলো আমার দিকে। আমি বুঝলাম জনের হাতে আমার মরণ না হলেও এই মৃত্যুদূত আমাকে ইহলোকের মায়া ত্যাগ করিয়ে তবেই ছাড়বে। কিন্তু আবারও আমাকে ভুল প্রমাণ করলেন ভাগ্যদেবী। সাপটা তখন আমার থেকে মাত্র কয়েক হাত দূরে। হঠাৎ কোনোভাবে আমার প্যান্টের পকেটে হাত ঠেকল। ওই পকেটেই ছিল আনোয়ারের দেওয়া সর্পমিত্রের টুকরো। ডুবন্ত মানুষের জন্যে একগুচ্ছ ঘাসও নতুন আশার সঞ্চার করে। আমার মনেও তেমনই, যেন হঠাৎ করে অনেক আশা, অনেক সাহস কোথা থেকে এসে ভর করল। পকেট থেকে টুকরোটা বের করে আমি ছুঁড়ে দিলাম সাপটার দিকে। আর এতেই আমার প্রাণ বাঁচল। টুকরোটা সাপটার গায়ে লাগতেই সে থমকে দাঁড়িয়ে পড়ল। আমার মনে হলো মুহূর্তের মধ্যে সাপটা যেন সম্মোহিত হয়ে পড়েছে। মাতালের মতো সে এক জায়গায় দাঁড়িয়েই টলতে থাকলো। এই সুযোগটা আমি আর হাতছাড়া করলাম না। তীর বেগে সিঁড়ি ধরে ছুটলাম ওপরের দিকে। গর্তের বাইরে আসতেই আমি আনোয়ারকে দেখতে পেলাম। সে সেখানে ভীত এবং কাঁদো কাঁদো মুখে দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে পেয়ে ছুটে এলো আমার কাছে। বাবু, নিচে কি হচ্ছিল? পঞ্চমুখী গেল দেখলো? এখন কিছু বলার সময় নেই আনোয়ার। তারপরে ছুটে গেলাম মাটির মধ্যে প্রায় নিমজ্জিত দেবী মূর্তির কাছে। সেটার হাত ধরে টান দিলাম। আবার মাটিতে কম্পন শুরু হলো। কয়েক সেকেন্ডের মধ্যে কম্পন আবার দ্বিগুণ হয়ে উঠল। এরপরে মাটিতে তৈরি হওয়া গর্ত ধীরে ধীরে বন্ধ হতে শুরু করলো। একই সাথে মাটিতে নিমজ্জিত মূর্তি আবার মাটির উপরে উঠতে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই সব আবার আগের মতন হয়ে গেল। আনোয়ার তখন আমার পাশে দাঁড়িয়ে হাঁ করে তাকিয়ে আছে। তার হাত ধরে টান দিয়ে বললাম, চলো আনোয়ার, এই জঙ্গল থেকে আমাদের এক্ষুনি বেরোতে হবে। দুজনে ছুট লাগালাম আমাদের নৌকার দিকে। পুঁথিটা দেখলাম একটা ঝোপের ওপরে পড়ে আছে। সেটা তুলে নিলাম। নৌকায় উঠেই বাঁধন খুলে দিলাম। আনোয়ারও শরীরের সব জোর দিয়ে হাল টানতে শুরু করলো। যাওয়ার আগে পর্যন্ত কানে আসছিল পঞ্চমুখীর হিস হিসে গর্জন। নৌকায় করে পণ্ডিত পুকুর যেতে যেতে আনোয়ারকে সবটাই বলেছিলাম। সব শুনে সে তো একেবারে হাঁ। ওর বিষয়টা আরও বেড়েছিল যখন ওর হাতে একটা নিরেট সোনার মোহর দিয়েছিলাম। সোনার স্তূপের পিছনে দাঁড়িয়ে থাকার সময় দুটো মোহর পকেটস্থ করেছিলাম। সেই বিস্ময়কর অবিশ্বাস্য অভিযানের স্মৃতি হিসেবে একটা রেখেছি নিজের কাছে। শ্রীকুমার বিদ্যাপতি রচিত চণ্ডচাঁদ কাব্য জমা দিয়েছি ইন্ডিয়ান মিউজিয়ামে। তবে নিজের নামে দিইনি। পুঁথিটা আবিষ্কারের সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছি স্বর্গীয় মাইথোলজিস্ট শশীভূষণ বন্দ্যোপাধ্যায়কে। চণ্ডচাঁদের প্রতিষ্ঠিত সেই ভূগর্ভস্থ মন্দির, তার মধ্যে থাকা গুপ্তধন আর সেই বিপুল সম্পদের প্রহরী পঞ্চননের কথা কিন্তু আমি কাউকে বলিনি। আনোয়ারকে যদিও বলা আছে, কিন্তু আমি নিশ্চিত সে কাউকে বলবে না। আর বললেও কিছু যায় আসে না, কারণ আমি জানি পদ্মাশুদ্ধের রাজা চণ্ডচাঁদ ওই মন্দির রক্ষার দায়িত্ব যাকে দিয়ে গিয়েছে সে নিজের কাজ ঠিকই পালন করছে, আগামী দিনেও হয়তো করবে। ওই মন্দিরই যে ওই সরীসৃপের বাসা, সম্পদ রক্ষার জন্যে না হলেও নিজের ঘরে সে কাউকে আঘাত হানতে দেবে না। পদ্মাশুদ্ধের তৈরি প্রাচীন সেই মন্দির
মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী মা মনসার মূর্তি, সপ্তডিঙা থেকে লুণ্ঠিত সেই বিপুল পরিমাণ ধনরাশি সবই সুরক্ষিত ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। তবে আমার এই লেখা পড়ে যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে সুন্দরবনের গভীরে পদ্মানগরে একবার ঘুরে আসতেই পারেন। পণ্ডিত পুকুরের খেয়াঘাটে গেলেই পেয়ে যাবেন এককালের কুখ্যাত ডাকাত আনোয়ার মিয়াকে। তার সাথে ছোট নৌকায় করে গিয়ে দেখে আসতে পারেন ওই ত্রিবেণী সঙ্গম। তার একদিকে ঘন বাঁশবন, অন্যদিকে জঙ্গলের মধ্যে কিছুটা গেলেই দেখতে পাবেন একাকী দাঁড়িয়ে থাকা শ্যাওলাময় সেই দেবী মূর্তি। দেবী মূর্তির ডান হাত ধরে ভুল করেও কিন্তু টান দেবেন না, তাহলেই কিন্তু মাটি কাঁপতে শুরু করবে। দেবী মূর্তি মাটিতে ঢোকার সঙ্গে সঙ্গে অল্প দূরে মাটিতে উন্মুক্ত হবে একটা দুয়ার, পাতালপুরীতে যাওয়ার দুয়ার। আর সেই দুয়ার খুললেই ধেয়ে এসে আপনাকে পেঁচিয়ে ধরতে পারে পঞ্চননের মরণ প্যাঁচ। আর তার ছোবল খেলে ঠিক কি কি যে হবে তা আশা করি আর আপনাদের বলতে হবে না। শেষ হলো স্কেটেলসের আজকের গল্প সপ্তডিঙার গুপ্তধন। গল্পটা এতদূর পর্যন্ত তোমরা যারা শুনলে, গল্পটা শেষ পর্যন্ত তোমরা কে কোথা থেকে শুনলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। গল্পটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো, সঙ্গে একটা হাইপ দাও। এবং আমার চ্যানেলের গল্প যদি তুমি প্রথমবারের জন্য শোনো এবং আমার চ্যানেল স্কেটেলসকে যদি তুমি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো। তোমাদের জীবনে ঘটা কোনো সত্যি ভৌতিক ঘটনা যদি তুমি তোমার নিজের গলায় স্কেটেলসে এসে বলতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমি স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি 9748843788 এই নাম্বারে আমাকে টেক্সট করো। গল্পকথক রণজিৎ এবং মাঝি আনোয়ারের ভূমিকায় ছিলাম আমি শ্রীরূপ, শশীভূষণের ভূমিকায় ছিল সৌরভ সাহা, অরিন্দমের ভূমিকায় ছিল সন্তু, ইরার ভূমিকায় ছিল মহুয়া, চয়নের ভূমিকায় ছিল সৌরভ রায় এবং জনের চরিত্রে ছিল শুভ। গল্পের সাউন্ড ডিজাইনে ছিল দেবদত্ত, গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ছিলাম আমি শ্রীরূপ। আরও এই রকম আমার চ্যানেলের গল্প শোনার জন্য এখন এই মুহূর্তে তোমার মোবাইলের স্ক্রিনে রাইট অ্যান্ড লেফটে যে দুটো ভিডিও এসেছে তার মধ্যে তোমার পছন্দ মতন যে কোনো একটা গল্পের ভিডিওতে ক্লিক করো। আজকের মতন এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার তোমাদের জন্য নতুন গল্প নিয়ে ফিরছি।